হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার লেকচার। আজকে লেকচারে তোমাদের সঙ্গে ডিসকাস করব অ্যালডোল কনডেনসেশন রিঅ্যাকশন সম্বন্ধে। খুবই গুরুত্বপূর্ণ একটা লেকচার। দেখো, যে কোনো কম্পিটিটিভ এক্সাম, সেটা নিটের এক্সাম বা জেইর এক্সাম বা ডব্লিউবি জেইর এক্সাম, যে কোনো কম্পিটিটিভ এক্সাম যেগুলো ন্যাশনাল ওয়াইজ যেসব এক্সামগুলো হয়, সব এক্সামে কিন্তু এই অ্যালডোল কনডেনসেশন রিঅ্যাকশন যেটা আজকে ডিসকাস হবে, সেই রিঅ্যাকশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো কোশ্চেনে দেখবে, যে কোনো কোশ্চেন পেপারে তুমি মোটামুটি অ্যালডোল কনডেনসেশন থেকে একটা কোশ্চেন পাবেই, একদম গ্যারান্টেড। সুতরাং আজকের এই লেকচারটি তোমরা শেষ অবধি মন দিয়ে দেখতে থাকো। লেকচারের শেষে কিছু ট্রিক আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এবং নিট জেইর অ্যাসপেক্টে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমি শেষে শেয়ার করব, কিছু এক্সাম্পল আমি শেয়ার করব যেগুলো কিন্তু ডিরেক্টলি এক্সামে আসে। সুতরাং মন দিয়ে শেষ অবধি ভিডিওটি দেখতে থাকবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ভিডিও দেখার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু অবশ্যই নোট ডাউন করবে। দেখো, নোট ডাউন না করলে তাহলে তোমার এই লেকচার দেখাটা বৃথা। মানে তুমি পেন অ্যান্ড পেপার না নিয়ে না বসে তুমি এমনিভাবে জাস্ট এমনি বসে বসে দেখছো, তাহলে কিন্তু কোনো প্রোডাক্টিভিটি দেবে না। মানে জাস্ট এমনি দেখা হবে, ঠিক আছে? বইটা পাশে থাকবে, পেন পেপার নিয়ে বসবে, লেকচার দেখতে থাকবে, তার সঙ্গে সঙ্গে নোট ডাউন করতে থাকবে। প্রত্যেকটা জিনিস তুমি সুন্দর করে বুঝতে পারবে, ঠিক আছে? সুতরাং মন দিয়ে লেকচারটা দেখতে থাকবে। খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কতটা ইম্পর্টেন্ট, শেষে যখন আমি প্রবলেমগুলো করাবো তখন বুঝতে পারবে। আর যদি কেউ যদি নিটের এক্সাম বা জেইর এক্সাম যদি দিয়ে থাকো, তারা অবশ্যই বুঝতে পারছো যে কতটা গুরুত্বপূর্ণ এই অ্যালডোল কনডেনসেশন রিঅ্যাকশন। আর এখানে আমি খুব সুন্দর করে মেকানিজমটা লাস্ট অবধি বোঝাবো, একদম একদম বেসিক লেভেল থেকে বোঝাবো। তোমাদের কোনো অসুবিধা হবে না বুঝতে, আশা করি। আর অসুবিধা হলে তোমরা কমেন্ট করে জানাবে, তাহলে আমি তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করে দিতে পারবো, ঠিক আছে? ওকে, ঠিক আছে, চলো তাহলে শুরু করা যাক। তো মোটামুটি আমরা অ্যালডোল কনডেনসেশন রিঅ্যাকশন সম্বন্ধে পড়বো। এই টপিকে, এই লেকচারে আমরা কি কি জিনিসের সঙ্গে ডিল করব, এই জিনিসগুলো সম্বন্ধে ডিল করব। তোমরা নোটটা এইভাবে রেডি করবে, প্রথমে এই পোর্শনটা লিখবে, এইটা লিখবে, তারপরে হচ্ছে এইটা লিখবে, তারপরে এইভাবে পরপর লিখবে। দেখো, আমি একটা ছোট জায়গার ভেতরে সব জিনিসগুলোকে ধরাবো বলেই আমি কিন্তু জিনিসগুলোকে এইভাবে সাজিয়েছি। না হলে হয়তো ডিজিটাল বোর্ড হলে হয়তো পরপর ছোট ছোট করে আমি লিখতাম, বাট এখানে এক জায়গায় অনেক জিনিস ধরানোর একটাই কারণ, সেটা হচ্ছে যে খুব কম সময় লেকচারটাকে কমপ্লিট করা। না হলে এই লেকচারটা 1 ঘন্টার বেশি চলে যাবে, ঠিক আছে? তো তোমাদের দেখতে ভালো লাগবে না। ওকে, অ্যালডোল কনডেনসেশন রিঅ্যাকশন, এই টপিকে আমরা বেসিক্যালি কী কী পড়বো? অ্যালডোল কনডেনসেশন রিঅ্যাকশনও তো পড়বো, তার কী কী জিনিস পড়বো, তার মেকানিজম স্টাডি করবো আমরা। তার সঙ্গে সঙ্গে অ্যালডোলের নিরুদন, অর্থাৎ অ্যালডোল কনডেনসেশনের যে প্রোডাক্ট তৈরি হবে তাকে অ্যালডোল বলা হবে, তার নিরুদন দেখবো। তারপরে হচ্ছে মিক্স অ্যালডোল কনডেনসেশন রিঅ্যাকশন বা হচ্ছে মিশ্র অ্যালডোল কনডেনসেশন রিঅ্যাকশন এবং তার গুরুত্ব সম্বন্ধে জানবো। অন্তঃআণবিক অ্যালডোল কনডেনসেশন রিঅ্যাকশন বা হচ্ছে ইন্ট্রামলিকুলার অ্যালডোল কনডেনসেশন রিঅ্যাকশন সম্বন্ধে জানবো। তারপরে কিছু বিশেষ অ্যালডোল বিক্রিয়া সম্বন্ধে জানবো। নেক্সট একদম সবশেষে হচ্ছে আমরা ক্লেজেন স্মিথ বিক্রিয়া সম্বন্ধে জানবো, যেটা কিন্তু ওই অ্যালডোলের সঙ্গে কনসিস্টেন্সি রাখবে, অর্থাৎ অ্যালডোল রিলেটেডই, তাই আমি ক্লেজেন স্মিথটাও এই অ্যালডোলের মধ্যে ইনক্লুড করে রেখেছি। মোটামুটি একই রকমেরই রিঅ্যাকশন ওটা। তো ফার্স্টলি আমরা যেটা দেখবো যে এইভাবেই আমরা পরপর 1 2 3 করে এইভাবে পরপর আমরা কিন্তু ডিসকাশনটাকে কন্টিনিউ করব, ঠিক আছে? তাহলে ফার্স্ট আমরা কি দেখবো? অ্যালডোল কনডেনসেশন রিঅ্যাকশন। এখানে পয়েন্ট আকারে দেওয়া আছে, দিলে তোমাদের বুঝতে অ্যাকচুয়ালি সুবিধা হবে পরীক্ষার জন্য, মানে পরীক্ষা কোশ্চেন সলভ করতে তোমাদের সুবিধা হবে, অ্যাপ্রোচটা ক্লিয়ার থাকবে, তাই আমি এরকম পয়েন্ট আকারে দিয়ে দিয়েছি। ফার্স্ট হচ্ছে কারা বিক্রিয়া করবে, কারা এই অ্যালডোল কনডেনসেশন রিঅ্যাকশনটা করবে। সবসময়ের জন্য মনে রাখবে, আলফা হাইড্রোজেন যুক্ত দুটি অ্যালডিহাইড বা কিটোন সবসময়ের জন্য হচ্ছে অ্যালডোল কনডেনসেশন রিঅ্যাকশন করবে। মানে দুটো স্পিসিস দরকার, সেটা অ্যালডিহাইড হতে পারে বা কিটোন হতে পারে, দুটো স্পিসিস মোটামুটি দরকার। তাদের মধ্যে যে কোনো একটা যেন আলফা হাইড্রোজেন থাকে। আলফা হাইড্রোজেন তোমরা জানো নিশ্চয়ই, যদি সাপোজ অ্যালডিহাইড বা কিটোন হয়, যদি এটা তো ফাংশনাল গ্রুপ তুমি জানো, তাহলে এই CHO গ্রুপটা যেই কার্বনের সঙ্গে ডিরেক্টলি যুক্ত থাকবে সেটাকে আলফা কার্বন বলে, তার পাশের কার্বনকে বিটা কার্বন বলে, এগুলো তো তোমরা জানো। আর কিটোনের ক্ষেত্রে এটা হচ্ছে কিটো গ্রুপ, এর পাশে কি থাকতে পারে? অ্যালকিল গ্রুপ থাকতে পারে। ধরো এরকম, তাহলে এই গ্রুপের পাশের যে কার্বনগুলো তাদেরকে আলফা কার্বন বলবো। এটা তো কিটো গ্রুপ, এটা তো ফাংশনাল গ্রুপ বা কার্যকরীমূলক, আর এর ক্ষেত্রে CHO হচ্ছে ফাংশনাল গ্রুপ। তাহলে ফাংশনাল গ্রুপের পাশের কার্বনকে স্যার আলফা কার্বন বলে, এবং তার পাশের যে হাইড্রোজেন, মানে ওই আলফা কার্বনের সঙ্গে যে হাইড্রোজেনগুলো যুক্ত থাকে তাদেরকে আলফা হাইড্রোজেন বলে। তাহলে এখানে CHOর পাশে দুটো আলফা হাইড্রোজেন রয়েছে, এখানে COর পাশে, এই পাশে হচ্ছে 3টে আলফা হাইড্রোজেন,
আর এ পাশে হচ্ছে দুটো আলফা হাইড্রোজেন, তাহলে এখানেও আলফা হাইড্রোজেন রয়েছে, এখানেও আলফা হাইড্রোজেন রয়েছে। মানে এই টাইপের কম্পাউন্ডগুলো হচ্ছে অ্যালডিহাইড বা কিটোন হতে পারে, অ্যালডিহাইডও করতে পারে এবং কিটোনও করতে পারে। কি করতে পারে? অ্যালডোল কন্ডেনসেশন রিঅ্যাকশন করতে পারে, ঠিক আছে। তাহলে যেসব হচ্ছে অ্যালডিহাইড বা কিটোনের আলফা হাইড্রোজেন থাকবে তারাই হচ্ছে স্যার অ্যালডোল কন্ডেনসেশন রিঅ্যাকশনে টেক পার্ট করবে, ঠিক আছে। ওকে, নেক্সট হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ। এখানে কি উৎপন্ন হয়? বিক্রিয়াজাত পদার্থ হিসাবে সবসময় বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড বা বিটা হাইড্রক্সি কিটোন উৎপন্ন হবে। আমরা আসবো পরপর পরে, জাস্ট এখন লিখে রাখো এগুলো, পরে আমরা ডিসকাশনটাকে কন্টিনিউ করলে তখন বুঝতে পারবে। রিয়েজেন্ট হিসেবে কি ইউজ করা হয়? রিয়েজেন্ট মানে বিকারক যাকে বলা হয়, মানে যার প্রেজেন্সে অ্যাকচুয়ালি রিয়াকশনটা হয়। তো রিয়েজেন্ট হিসাবে সবসময়ের জন্য মনে রাখবে লঘু ক্ষার এখানে ইউজ করা হয়। ফর এক্সাম্পল ইজি, ইজি মানে হচ্ছে ফর এক্সাম্পল NaOH দিতে পারো, BaOH হোল টুয়াইস মানে ব্যারাইটে বলা হয়, BaOH হোল টুয়াইস বেরিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম কার্বনেট, এগুলো তুমি ইউজ করতে পারো। মানে তোমাদের রিয়েজেন্ট হিসাবে পরীক্ষায় এই সব জিনিসগুলোই দেওয়া থাকবে। এইগুলো হচ্ছে মোটামুটি ফার্স্ট, এইসব জিনিসগুলো তোমাকে একটু জেনে রাখতে হবে। এরপরে আমরা এক্সাম্পল একটা দেখব, এক্সাম্পল দেখে তারপরে আমরা ডিরেক্টলি মেকানিজমে যাব, ঠিক আছে। পরপর করে এই স্টেপে আমরা প্রসিড করব। তাহলে ফার্স্ট একটা এক্সাম্পল দেওয়া আছে, দু অণু অ্যালডিহাইড অ্যাসিটালডিহাইড নেওয়া হয়েছে। তোমাদের আগেও বলেছি যে এখানে আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড বা কিটোন হচ্ছে সবসময়ের জন্য অ্যালডোল কন্ডেনসেশন রিঅ্যাকশনে সাড়া দেবে। তাই এখানে কি রয়েছে? অ্যাসিটালডিহাইড, এটা একটা আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড। দেখো এটা CHO যদি হয় এটা আলফা কার্বন, তাই আলফা কার্বনে হাইড্রোজেন রয়েছে। আমি বলেছি যে আলফা হাইড্রোজেন যুক্ত যে কোনো অ্যালডিহাইড, দুটি অ্যালডিহাইড বা কিটোন হচ্ছে অ্যালডোল কন্ডেনসেশন রিঅ্যাকশন করবে। তাই এখানে যেহেতু তোমার আলফা হাইড্রোজেন রয়েছে তাই এই অ্যালডিহাইডের দুই অণু হচ্ছে অ্যালডোল কন্ডেনসেশন রিঅ্যাকশনে টেক পার্ট করবে। এবার লঘু ক্ষার হচ্ছে লঘু NaOH, এখানে লঘু ক্ষার হিসেবে লঘু NaOH ইউজ করা হয়েছে। এটা হচ্ছে রিঅ্যাকশন করে প্রোডাক্ট হিসেবে দেখো এটা দিয়েছে। তো কিভাবে প্রোডাক্ট লিখবে আমি বলছি, দেখো এই যে প্রোডাক্টটা দিয়েছে এটা একটা, দেখো আমি বলেছি প্রোডাক্ট হিসেবে কি পাওয়া যাবে? বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড বা বিটা হাইড্রক্সি কিটোন। এখানে যেহেতু অ্যালডিহাইড থেকে রিঅ্যাকশন শুরু হয়েছিল তাই হচ্ছে বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড পাওয়া গেছে। কেন একে বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড বলা হচ্ছে? দেখো এটা ফাংশনাল গ্রুপের সাপেক্ষে এইটা হচ্ছে আলফা, এটা ফাংশনাল গ্রুপ হলে এটা হচ্ছে আলফা, এটা ফাংশনাল গ্রুপ হলে তার পাশের কার্বন হচ্ছে আলফা, এটা হচ্ছে বিটা। দেখো বিটাতে OH গ্রুপ মানে হাইড্রক্সি গ্রুপ, বিটা হাইড্রক্সি, আর এটা অ্যালডিহাইড রয়েছে তাই বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড বলা হচ্ছে। এই যে এটা একটি বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড, এই জন্য বলা হচ্ছে এটি একটি বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড। এবার এর একটা আলাদা একটা IUPAC নাম রয়েছে, এর একটা আলাদা নাম রয়েছে, একে বলা হয় 3 হাইড্রক্সি বিউটানেলের IUPAC নাম। 3 হাইড্রক্সি বিউটানেল কেন হলো? কারণ এটা অ্যালডিহাইড টাইপের কম্পাউন্ড, অ্যালডিহাইড টাইপের কম্পাউন্ডের IUPAC নামে কি ইউজ করা হয়? অ্যালকানেল। তাহলে এখানে যেহেতু এক, দেখো নাম্বারিং শুরু করা হয়, তোমরা এগুলো জানো যদিও, আমি আরেকবার বলে দিচ্ছি। অ্যালডিহাইড থেকে নামকরণ শুরু হবে IUPAC নামের ক্ষেত্রে 1 2 3 4 নাম্বারিং করে দিলে, তাহলে 3তে OH গ্রুপ রয়েছে, তাই যখন এইটা প্রধান কার্যকরী গ্রুপ হিসাবে ইউজ হবে তখন এটা অপ্রধান কার্যকরী গ্রুপ হবে, তাই এটাকে তখন OH-কে তখন কি বলবো? হাইড্রক্সি বলবো। তাই 3 হাইড্রক্সি মিথ ইথ প্রো বিউট বিউটানেল হবে। অ্যালডিহাইড কম্পাউন্ড অ্যালকানেল হয় তাই বিউটানেল হবে। তাই এখানে লিখেছি 3 হাইড্রক্সি বিউটানেল, বা একে অ্যালডোলও বলা হয়, ঠিক আছে। অ্যালডোল বলার তার কারণ হচ্ছে, দেখো এখানে অ্যালডিহাইড, অ্যালডোলটা বেসিক্যালি কীভাবে এসছে বলো তো? অ্যালডোল, ALDOL, অ্যালডোল, এটাই এসছে ALD, অ্যাল্ড প্লাস হচ্ছে অল থেকে। অ্যাল্ড মানে অ্যালডিহাইড, অল মানে OH গ্রুপের জন্য তোমরা জানো OH গ্রুপের জন্য অল কথাটা ইউজ হয়, অ্যালকানল। তো এই জন্য অ্যালডোল একসঙ্গে বলা হচ্ছে অ্যালডোল। দেখো এখানে অ্যালডিহাইড গ্রুপও রয়েছে, অ্যালডিহাইড, এই যে অ্যালডিহাইডের জন্য দিয়েছে, আর OH গ্রুপ রয়েছে তাই হচ্ছে অল বলা হচ্ছে। তো দেখবে এইটাকে ফার্স্টলি অ্যালডোল বলা হতো, কিন্তু এই রিয়াকশানে যেসব প্রোডাক্টগুলো তৈরি হয় তাদেরকে অ্যালডোল প্রোডাক্টই বলা হয়, ঠিক আছে। ইন জেনারেল অ্যালডোল প্রোডাক্টই বলা হয়, বাট স্পেসিফিক্যালি এই কম্পাউন্ডটাকে নিয়ে, মানে এই অ্যাসিটালডিহাইডকে নিয়েই অ্যালডোল কন্ডেনসেশন রিয়াকশানটা প্রথমে শুরু হয়েছিল, ঠিক আছে। প্রথমেই কিন্তু এই রিয়াকশান, এই কম্পাউন্ডটা নিয়েই অ্যালডোল কন্ডেনসেশন এই রিয়াকশানটা শুরু হয়েছিল, তাই এই প্রোডাক্টটাকে অ্যালডোল প্রোডাক্ট বলা হয়, মানে অ্যালডোল বলা হয় আর কি, ঠিক আছে। মানে ফার্স্ট কম্পাউন্ড হচ্ছে এইটা। আচ্ছা, তোমাদের এবার দেখো আরও কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে, তো আরও এক্সাম্পলগুলোতে যাওয়ার আগে আমি তোমাদের এই যে বিক্রিয়ক পদার্থ থেকে যে প্রোডাক্টটা এলো, এই প্রোডাক্টটা কিভাবে ফর্ম করলো, তোমাদের আমি মেকানিজম বলবো না, জাস্ট আমি শর্টকাট একটা ট্রিক দেব যে কিভাবে প্রোডাক্টটা লেখা হচ্ছে, তারপরে ওই ট্রিকের পরে আমরা
মেকানিজমে প্রসিড করবো, মেকানিজম দেখবো যে কি করে হচ্ছে এই প্রোডাক্টটা ফর্ম করছে। তোমাদের প্রথমে এখানে শর্টকাট লিখে দিয়েছি, কারণ পরীক্ষা অনেক সময় মেকানিজম নাও চাইতে পারে, তোমাকে শুধুমাত্র প্রোডাক্ট লিখতে হতে পারে। তাই আগে থেকে তোমাকে প্রোডাক্ট লেখাটা শিখতে হবে, মানে অ্যাটলিস্ট যদি মেকানিজম সহ যদি তোমাকে রিয়াকশানটা লিখতে পারলে, সেখানে যদি 2 নাম্বার থাকে, অ্যাটলিস্ট তুমি প্রোডাক্টটা লিখলে 1 নাম্বার তো তোমাকে দেবে, মানে 1 নাম্বার তো তুমি পাবে। মেকানিজমটা যদি নাও লেখো, যদি 2 নাম্বার থাকে, তো নাম্বার ডিভিশন যেরকম থাকবে সেরকম, বাট অ্যাটলিস্ট তোমাকে প্রোডাক্ট লেখাটা তো শিখতে হবে। প্রোডাক্ট লেখার টেকনিক আগে তোমাদের আমি শিখিয়ে দিই, ঠিক আছে? তো আচ্ছা, এই পোর্শনটা আমি আস্তে আস্তে করে মুছতে থাকবো, কারণ হচ্ছে আমি লিখবো এইসব জায়গাগুলো। তো দেখো কিভাবে আমি প্রোডাক্টটাকে লিখছি। সবসময়ের জন্য যখন প্রোডাক্ট লিখবে না, এখানে যেহেতু দুটো একই অ্যালডিহাইড দেওয়া আছে, তাই দুটোই অ্যালডিহাইড, কোনো অসুবিধা নেই, সেম অ্যালডিহাইড। অ্যালডিহাইড দুটোকে প্লাস দিয়ে পাশাপাশি এরকম লিখতে হবে। দেখো খুলে লিখেছি, CH3 CHO এরকমভাবে খুলে লিখবে, CO ডবল বন্ড OH এরকমভাবে তো খুলে লেখা হয়। আর একটা অ্যালডিহাইডকেও খুলে লিখেছি। সবসময়ের জন্য প্লাস দিয়ে দ্বিতীয় যে অ্যালডিহাইড বা কিটোন যদিও থাকে, তার হচ্ছে আলফা হাইড্রোজেনটাকে এইরকম খুলে লিখবে। আলফা হাইড্রোজেনটা হচ্ছে এইটা, কারণ এটা আলফা কার্বন, এটা হচ্ছে আলফা হাইড্রোজেন। আলফা হাইড্রোজেনটাকে এরকম বের করে রাখবে, এর মুখের দিকে বের করে রাখবে, ঠিক আছে? বুঝতে পারলে কিভাবে বলছি? মানে একটার হচ্ছে অ্যালডিহাইড বা কিটো গ্রুপকে এইরকমভাবে খুলে লিখবে। যদি কিটো গ্রুপ হতো, তাহলে এই সিওর সঙ্গে একটা CH3 বা অন্য কোনো অ্যালকিল গ্রুপ থাকতো, তাকে এরকম নিচে ঝুলিয়ে দিতে, ঠিক আছে? সিওটা এরকম করে তুলে রাখবে। আর দ্বিতীয় যে অ্যালডিহাইড বা কিটোন লিখবে, প্লাস দিয়ে যেটাকে লিখবে, তার আলফা হাইড্রোজেনটাকে এরকম মুখোমুখি রাখবে, ঠিক আছে? লেখা বুঝতে পারলে? এবার যেটা করতে হবে তোমাকে, সেটা হচ্ছে এই যে আলফা হাইড্রোজেনটা, মন দিয়ে বুঝবে, এই আলফা হাইড্রোজেনটাকে নিয়ে কি করবে, এই অক্সিজেনের সঙ্গে যুক্ত করবে। তখন এই ডবল বন্ডটা রাখবে না, ডবল বন্ডটাকে তুমি তখন তুলে দেবে। তাহলে এই আলফা হাইড্রোজেনটা স্যার এই অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে যাবে, আর এই আলফা কার্বনটা বন্ডিং করবে কার সঙ্গে? এই কার্বনের সঙ্গে বন্ডিং করবে। মানে প্রথম যে অ্যালডিহাইড বা কিটোনের কার্বনিল কার্বনের সঙ্গে, এটা কার্বনিল কার্বন, এটাও লিখে রাখতে পারো যে প্রথম অ্যালডিহাইড বা হচ্ছে কিটোনের কার্বনিল কার্বনের সঙ্গে দ্বিতীয় অ্যালডিহাইড বা কিটোনের আলফা কার্বনের সিসি বন্ধন হবে, আর দ্বিতীয় আলফা হাইড্রোজেনটা, দ্বিতীয় অ্যালডিহাইড বা কিটোনের আলফা হাইড্রোজেনটা প্রথম অ্যালডিহাইড বা কিটোনের কার্বনিল অক্সিজেনে ট্রান্সফার হবে। এটা লিখে রাখতে পারো। তোমরা কনফিউজড হয়ে যাচ্ছ হয়তো, তো লিখে রাখো। যদি লিখতে পারো তো লেখো, পজ করে করে লেখো, না হলে আমি প্রোডাক্ট লেখা এক্ষুনি আরও 2-1টা দেখালে তুমি বুঝতে পেরে যাবে অ্যাকচুয়ালি। তো বেসিক্যালি যেটা করতে হবে যে আলফা হাইড্রোজেনটাকে এর কার্বনিলের অক্সিজেনের সঙ্গে যুক্ত করাতে হবে, আর আলফা কার্বনটাকে কার্বনিলের কার্বনের সঙ্গে বন্ধন করাতে হবে। এই হচ্ছে খেলা। তাহলে এবার প্রোডাক্ট কী হবে? তাহলে রিয়েজেন্ট হিসেবে ডাইলুট NaOH দিয়েছো, মানে লঘু NaOH দিয়েছো, ঠিক আছে? প্রোডাক্ট কীভাবে লিখছি দেখো। তাহলে দেখো প্রথম থেকে লেখা শুরু করছি এখান থেকে। তাহলে CH3 যেরকম আছে স্যার CH3 লিখলাম। এবার কি দেখো, সির সঙ্গে কি ছিল? H ছিল, যেরকম ছিল CH আমি লিখে দিলাম। এরকম ঝোলানো আছে, তুমি এরকমও লিখতে পারো। এবার হচ্ছে কি বলেছি, এর সঙ্গে আর যে ডবল বন্ড ছিল, সেই ডবল বন্ড আর থাকবে না, সিঙ্গেল বন্ড হয়ে যাবে, ও হয়ে যাবে, সিঙ্গেল বন্ড ও থাকলো। এই ওর সঙ্গে দেখো এখানকার আলফা হাইড্রোজেনটা যুক্ত হয়েছে, তাই OH হয়ে যাবে, এটা মন দিয়ে দেখবে, ঠিক আছে? এবার বন্ডিং কার সঙ্গে হবে? এর কার্বনিল কার্বনের সঙ্গে এর আলফা কার্বনের। স্যার এর সঙ্গে CC বন্ধন একটা করে দিন, তাহলে CC বন্ধন করে দিলাম। দেখো CC বন্ধন হয়ে গেল, মানে এ তো C মানে CH2, এ তো CH2 রয়েছে, আর তার সঙ্গে CHও থাকলো। দেখো এইটা হচ্ছে তোমার প্রোডাক্ট। দেখো এই সেই প্রোডাক্ট, এইটা, এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্ট আর এই প্রোডাক্ট একই। দেখো দেখো কত শর্টকাটে আমি লিখে দিলাম। মেন কথা হচ্ছে এর আলফা হাইড্রোজেনের সঙ্গে এর কার্বনিলের অক্সিজেনের সঙ্গে বন্ডিং হবে, আর এর আলফা কার্বনের সঙ্গে এর কার্বনিলের কার্বনের বন্ডিং হবে। ব্যাস, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, নাথিং। শর্টকাট টেকনিক এটা। এবার মেকানিজমে আসছি, এটা হচ্ছে অ্যালডল আর কি, ঠিক আছে? তো আর একটা কম্পাউন্ড তোমরা শর্টকাটে একটু বলো দেখি, এই কম্পাউন্ডটার ক্ষেত্রে প্রোডাক্ট কী হবে। আমি এখানে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিয়েছি, তোমরা নিজেরা পজ করে অ্যান্সারটাকে রেডি করো, তারপরে মেলাবে। নিজেরা করো, অবশ্যই করো, দিলে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। করেছো? দেখে করো এটা। আমার সঙ্গে শেষে অ্যান্সার মেলাবে। ওকে, আমি করছি। তাহলে তোমার ছিল CH3 CH2 CHOকে প্রথমটাকে অ্যালডিহাইডকে এইভাবে খুলে লিখবে। CHO আছে, তাই CHOকে খুলে লিখছি এরকম, CHO খুলে লিখলাম, ঠিক আছে? দ্বিতীয় অ্যালডিহাইড আর এক অণু, 2 অণু টোটাল। এটা কি অ্যালডিহাইড গো? মিথ ইথ প্রোপানেল
তাই আর একটা প্রোপানলকে কিভাবে লিখব, CH3 CH2 CHO এইভাবে খুলে লিখতে পারো, দ্বিতীয় অ্যালডিহাইডকে না খুলে লিখলেও চলবে। ঠিক, তাহলে কার সঙ্গে বন্ডিং হবে, এটাকে খুলে লিখবো নাকি? আচ্ছা এটাকে খুলে লিখছি, CH2H এর সঙ্গে খুলে লিখছি, তাহলে এর সঙ্গে তাহলে বন্ডিং কার কার হবে, এর সঙ্গে হচ্ছে এইটার বন্ডিং হবে আর এই সঙ্গে এটার বন্ডিং হবে, এটা হবে তো, তাই তো? না তোমাদের কি মনে হচ্ছে? CH2, তাহলে এটার সঙ্গে স্যার CH ছিল CH, তাহলে এর সঙ্গে স্যার হাইড্রোজেনটা এখানে চলে গেল, তাহলে OH হয়ে গেল, আর বন্ডিং হবে কার কার, এই কার্বনের সঙ্গে বন্ডিং হবে, মানে CH2 CH2 CHO, এটা হবে, তাই তো? ঠিক লিখেছি? ঠিক লিখিনি? কি করে ঠিক হলো? আমি এখানে কি বলেছিলাম, আলফা কার্বনের সঙ্গে এখানকার যে আলফা কার্বনের সঙ্গে এর কার্বনিল কার্বনের বন্ডিং হবে। এটার আলফা কার্বন কোনটা? এটা যদি ফাংশনাল গ্রুপ হয় এইটাই তো আলফা কার্বন, কিন্তু আমি তো এখানে বন্ডিং করে দিলাম বিটার সঙ্গে। তোমরা প্রত্যেকেই কিন্তু জিনিসটা ভুল করেছো দেখবে, মানে প্রত্যেকে নয়, খুব কমজনই ঠিক করবে। দেখো প্রত্যেকেই কিন্তু এই প্রোডাক্টটাই প্রোডাক্ট হিসাবে লিখেছো, কারণ এখানেও প্রথমটা যে অ্যালডিহাইডের পরে যেটা ছিল সেটাকে মুখোমুখি আমি খুলে লিখেছিলাম, এখানেও সেরকম সামনে যেটা ছিল সেটাকে মুখোমুখি করে দিয়েছো। এই প্রোডাক্টটা হবে না, তাহলে স্যার এইখান থেকে হাইড্রোজেনটা অ্যাকচুয়ালি এর সঙ্গে বন্ডিং করবে, ঠিক আছে? তাই এটা ভুল করলেই ভালো, অ্যাকচুয়ালি ভুল করলে তুমি শিখতে পারবে অ্যাকচুয়ালি। তাহলে কিভাবে লিখবো এর লেখার স্টাইলটা আমি শিখিয়ে দিচ্ছি। এইভাবে লিখলে হবে না, এইভাবে লিখলে প্রোডাক্ট ভুল হয়ে যাবে। তাহলে লেখা হবে স্যার এইরকম, বেস্ট হবে এটা যে এইভাবে লিখতে হবে। দেখো আলফা কার্বনের সঙ্গে বেসিক্যালি আমাদের বন্ডিংটা হবে, তাই CHO তো এখানে যেরকম ছিল সেরকম থাকলো, তারপরে কি ছিল, CH2 ছিল, তারপরে CH3 ছিল। আমাদের আলফা কার্বনের সঙ্গে এখানে বন্ডিংটা হবে আর আলফা হাইড্রোজেনের সঙ্গে সিওর বন্ডিং হবে। তাই আমার সবচেয়ে বেস্ট হবে যদি স্যার এরকম আলফা, যেটা আলফা কার্বনটাকে এরকম রাখবো আর এই আলফা হাইড্রোজেনটাকে একটু খুলে দিব এইদিকে। দেখো CH2 ছিল, এই যে CH2 এই যে হাইড্রোজেনটাকে এখানে বের করে দিয়েছি, আর যে মিথাইলটাকে তাকে এখানে নিচের দিকে নামিয়ে দেবো, দিলে আর কোনো অসুবিধা নেই, মুখোমুখি থাকলো, এবার তোমার বন্ডিং করাতে সুবিধা হবে। তাহলে এর আলফা হাইড্রোজেনটা যায় কোথায়, আলফা হাইড্রোজেনটা যায় এখানে কার্বনিলের অক্সিজেনে, আর এর আলফা কার্বনটা যাবে কার্বনিলের কার্বনে। তাহলে দেখো প্রোডাক্ট কি হবে, দেখো পরপর লিখছি, CH3 CH2, তারপরে দেখো CH রয়েছে তাই CH থাকলো, দেখো এই হাইড্রোজেনটা এখানে অক্সিজেনের কাছে এসছে তাই OH হয়ে যাবে এটা। এবার বন্ডিং হবে এর সঙ্গে, তাহলে C বন্ধন হচ্ছে CH, তাহলে CH এর সঙ্গে কি ঝুলে রয়েছে, CH3 ঝুলে রয়েছে, আর কি হবে CHO হবে, এটা হবে প্রোডাক্ট, ঠিক আছে না? এইভাবে প্রোডাক্ট লিখতে হবে। তো এইটা হচ্ছে অ্যাকচুয়াল প্রোডাক্ট। সেটা দেখো বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড বা কিটোন হয়নি কিন্তু সেটা, কিন্তু এটা দেখো এটা আলফা, এটা হচ্ছে বিটা, তাহলে বিটা হাইড্রক্সি এই যে অ্যালডিহাইড কম্পাউন্ড হয়ে গেল। তো এইটা হচ্ছে অ্যাকচুয়াল প্রোডাক্ট। তো ওটা লিখলে ওটা সামনের দিকে ছিল বলে তুমি ওইভাবে সামনে থেকে নিয়ে হাইড্রোজেনটাকে যুক্ত করে দিয়েছো, তাই না? এটা কেয়ারফুল থাকবে সবসময়, যেন আলফাটাকে খুঁজবে তুমি, আলফার হাইড্রোজেনটাকে এখানে ট্রান্সফার করে আলফা কার্বনটাকে কার্বনের সঙ্গে যুক্ত করবে, ঠিক আছে? বুঝতে পেরেছো আশা করি। তাহলে এটা যদি বুঝতে পারো তাহলে এই কম্পাউন্ডটাও করে ফেলো, এইটাও করে ফেলো। এইটার ক্ষেত্রে করছি CH3CO CH3 এর ক্ষেত্রে যদি আমি করি তাহলে CH3CO CH3 এর ক্ষেত্রে প্রোডাক্ট কী হবে, তাহলে এটা হচ্ছে একটা কিটোন, কিন্তু এটা আর অ্যালডিহাইড নেই, CH3CO CH3। আচ্ছা এটাকে এইভাবে খুলে লিখতে হবে, CH3CO CH3 কে ঝুলিয়ে দিচ্ছি, এখানে অ্যালডিহাইড ছিল বলে এখানে হাইড্রোজেনটাকে এরকম নিচের দিকে ঝুলিয়ে রেখেছিলাম, তো এখানে কিটোন রয়েছে তাই CO CH3 রয়েছে, এর নাম কি গো, অ্যাসিটোন, তাই CH3টাকে নিচের দিকে ঝুলিয়ে দিয়েছি। প্লাস আর একটা হচ্ছে কার্বনিল কম্পাউন্ড, অবশ্যই দুটো দিতে হবে। তো অনেক সময় দুটো নাও থাকতে পারে জানো তো, সামনে দুইও না লেখা থাকতে পারে, তুমি ডিল এনএইচ দেখেই তুমি বুঝে যাবে যে এটা অ্যালডোল রিয়াকশন, আলফা হাইড্রোজেন যদি থাকে। তো কিটোনের ক্ষেত্রে সবসময়ের জন্য আলফা হাইড্রোজেনই থাকবে। আচ্ছা আর একটার হচ্ছে এইরকম, আর একটা অ্যাসিটোনকে যদি লিখি এইরকম দেখতে লাগবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে তার আলফা কার্বন, তাহলে আলফা কার্বনকে স্যার আমরা কি বলেছি যে একটু খুলে লিখবো, তাহলে একটা হাইড্রোজেনকে একটা খুলে বের করে দিলাম, তাহলে এখানে CH2 করে দেবো, দেখো ঠিক আছে? তাহলে করব কি, এইখানকার হাইড্রোজেনটা নিয়ে এখানে ট্রান্সফার করাবো, আলফা হাইড্রোজেন নিয়ে অক্সিজেনে ট্রান্সফার করাবো, কার্বনিল অক্সিজেনে, আর আলফা কার্বন নিয়ে কার্বনিল কার্বনের সঙ্গে যুক্ত করব। দেখো তাহলে প্রোডাক্ট কি হবে, CH3
লেখা শুরু করো, তোমরাও লিখো নিজেদের কপিতে। CH3, তাহলে সির সঙ্গে CH3 একটা ঝুলবে, CH3। আচ্ছা, এই সির সঙ্গে OH যুক্ত হবে কারণ এই হাইড্রোজেনটা এখানে চলে এসছে, OH হলো। এবার এই কার্বনের সঙ্গে এর বন্ডিং হবে, তাহলে CH2, তারপরে COCH3 যেরকম আছে সেরকম করে দাও, CH2 হবে COCH3, এটা হয়ে গেল। এটা হবে প্রোডাক্ট। দেখো এটাও কিন্তু এটা CO গ্রুপের সাপেক্ষে এটা আলফা, এটা হচ্ছে বিটা। দেখো বিটা হাইড্রক্সি কিটোন কম্পাউন্ড। আমি বলেছিলাম বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড বা হচ্ছে বিটা হাইড্রক্সি কিটোন টাইপের কম্পাউন্ড তৈরি হবে। দেখো এটা বিটা হাইড্রক্সি কিটোন টাইপের কম্পাউন্ড থেকে তুমি প্রোডাক্টটা ফর্ম করলে, তাই হচ্ছে দেখো এই প্রোডাক্ট প্রত্যেককে কিন্তু অ্যালডোল বলা হবে, শুধুমাত্র এটাকে কি অ্যালডোল বলা হবে এরকম নয়, এগুলোও কিন্তু বলবো যে অ্যালডোল প্রোডাক্ট, ঠিক আছে। ইন জেনারেল অ্যালডোল প্রোডাক্টই বলবো। এবার যে যার প্রত্যেকে আলাদা আলাদা নাম রয়েছে, ঠিক আছে, IUPAC নাম রয়েছে। তো এখানে অ্যাকচুয়ালি BaOH ব্যারাইটা দিয়ে করেছে, মানে সবসময় যে NaOH দেওয়া থাকবে এরকমও ভাববে না, এখানে BaOH দেওয়া হয়েছে রিয়েজেন্ট হিসাবে। তো এই গেল মোটামুটি শর্টকাটে কিভাবে প্রোডাক্ট লেখাবে। এবার তোমাদের যেটা মেন যে জিনিস শেখাবো সেটা হচ্ছে তোমাদের মেকানিজম শেখাবো, মানে কিভাবে মেকানিজম মানে বাংলাতে যাকে বলা হয় বিক্রিয়ার ক্রিয়া কৌশল। তো মেকানিজম অ্যাকচুয়ালি তোমাদের শিখতে হবে, যেটা কিন্তু তোমাদের রিয়াকশানটাকে আন্ডারস্ট্যান্ড করতে, রিয়াকশানটাকে বুঝতে কিন্তু তোমাদের খুব হেল্প করবে, ঠিক আছে। তাহলে লেটস স্টার্ট দ্য মেকানিজম অফ অ্যালডোল কনডেনসেশন রিয়াকশন। তো বেসিক্যালি আমি এইটা তোমাদের মেকানিজম হিসাবে দেখাবো, এই CH3CHO থেকে কিভাবে এই অ্যালডোল প্রোডাক্টটা ফর্ম করছে এইটার মেকানিজম আমি দেখাবো। একটা যদি বুঝে যাও সবগুলো একই রকম, ঠিক আছে। তাহলে এটা মুছে দিচ্ছি, তোমরা কপিতে নোট ডাউন করতে থাকবে। আচ্ছা, এই পোর্শনটাও মুছে দিচ্ছি আমি। আচ্ছা, এখানে লিখলাম মেকানিজম MECH, মেকানিজম MECHA NiSim, MECHA NiSim, অনেকে MECHও লিখে রাখে, মেকানিজম MECH। তো মেকানিজম তোমাকে জানতে হলে তাহলে এখানে স্টেপগুলো জানতে হবে। দেখো তাহলে এখানে অ্যাসিটালডিহাইড অ্যাকচুয়ালি রিয়াকশান করছে। দেখো টোটাল 3টে স্টেপে রিয়াকশানটা হয় এবং উভয়মুখী পাত প্রত্যেকটার ক্ষেত্রে। তো কখনো যদি আমি উভয়মুখী নাও দিই তাহলে কোনো অসুবিধার কোনো ব্যাপার নেই, উভয়মুখী রিয়াকশানে, বাট ওটা ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে। তোমাদের এই লেভেলে এগুলো অতটা লাগবে না। তাহলে ফার্স্ট স্টেপে হচ্ছে এখানে কি হয়, এই যে অ্যাসিটালডিহাইড রয়েছে CH3CHO, এই CH3CHO-কে এরকম খুলে লিখলাম। CH3CHO কি করে, তুমি এখানে মিডিয়ামে কি দিয়েছো গো, NaOH দিয়েছো না, ক্ষার হিসাবে কি ইউজ করছো, NaOH ইউজ করছো, ঠিক। NaOH থেকে কি আসবে, Na প্লাস প্লাস হচ্ছে OH মাইনাস, এটা আসবে, ঠিক আছে। OH মাইনাস কী করবে, OH মাইনাস এখানে ক্ষার হিসাবে কাজ করছে, নিউক্লিওফাইল নয় কিন্তু। তাহলে ক্ষার হিসাবে যদি কাজ করে তাহলে ক্ষার কি করে গো, ক্ষার হচ্ছে প্রোটন খায়, H প্লাস খায়। তাই এখানে মোস্ট অ্যাসিডিক প্রোটন মানে যেটা হচ্ছে অধিক আম্লিক হচ্ছে হাইড্রোজেন, সেই হাইড্রোজেনটাকে সে ক্যাপচার করবে, H প্লাসকে ক্যাপচার করবে। তাহলে দেখো এখানে হাইড্রোজেন বলতে এখানে তো অ্যালডিহাইডের হাইড্রোজেন নিশ্চয়ই ক্যাপচার করবে না, এখানে আর একটাই হাইড্রোজেন রয়েছে, অর্থাৎ এখানে আলফা হাইড্রোজেনটাকে সে ক্যাপচার করবে। তার কারণ একটু পরে আমি বলছি। দেখো এই যে হাইড্রোজেনটা CH2H হিসাবে যে খুলে লিখলাম, এই হাইড্রোজেনটাকে এই OH হচ্ছে ক্যাপচার করবে। কিভাবে ক্যাপচার করবে, দেখো এইভাবে মেকানিজমটা এইভাবে কেয়ার করতে পারো। দেখো যদি এখান থেকে CH বন্ধনটা ধরো সাপোজ ব্রেক করলো, তাহলে H প্লাস তৈরি হবে আর হচ্ছে CH2 মাইনাস হবে। এই H প্লাসটা কী করবে, এই OH মাইনাসের সঙ্গে যুক্ত হয়ে জল হিসাবে এরকম করে বেরিয়ে যাবে। তাহলে বেসিক্যালি এখান থেকে H প্লাস বেরোবে, তাহলে CH2কে মাইনাস করে দেবে, আর এই যে H প্লাসটা বেরোলো, এই H প্লাস কী হবে, OH মাইনাসের সঙ্গে যুক্ত হয়ে জল হিসাবে বেরিয়ে যাবে। তাহলে আলটিমেট এখানে কী হবে, CH2 মাইনাস তৈরি হবে না, এখানে একটা অ্যানায়ন তৈরি হবে। তাহলে এইটাকে আমি শর্টকাটে লেখার জন্য এইভাবে আমি করতে পারি, এই OH মাইনাসটা কী করছে, এখানে H প্লাসকে খেলো, দিয়ে এই বন্ধনটাকে কি করবে, এইরকম করে গুটিয়ে দিল এর উপরে, মানে এইটা তৈরি হবে CH2 মাইনাস CHO, ঠিক আছে।
তো এখান থেকে অ্যাকচুয়ালি কেন এখান থেকে প্রোটনটা লুজ করলো তোমরা বুঝতেই পারছো যে এই নেগেটিভ চার্জটা হচ্ছে এই সিওর সঙ্গে রেজোনেন্সে টেক পার্ট করতে পারে, রেজোনেন্সে অংশগ্রহণ করতে পারে। দেখো CH2 ডবল বন্ড CO মাইনাস H, তাই না? তাহলে যদি রেজোনেন্সে টেক পার্ট করে তাহলে কিন্তু আমি বলতে পারি যে এখানকার যে হাইড্রোজেনটা রয়েছিল, এখানকার যে এই যে হাইড্রোজেনটা রয়েছিল, এই হাইড্রোজেনটা হচ্ছে একটি আম্লিক হাইড্রোজেন। দেখো আম্লিক হাইড্রোজেন কাকে বলে, আম্লিক হাইড্রোজেনের ডেফিনেশন কি, মানে আম্লিক হাইড্রোজেন কিভাবে শনাক্ত করব তোমাদের আজকে একটু বলে দিই যে আম্লিক হাইড্রোজেন কিভাবে দেখতে হয়। দেখো আম্লিক হাইড্রোজেন মানে কি, যে স্যার যে হাইড্রোজেনটা হচ্ছে সহজে H+ হিসাবে সিস্টেম থেকে বেরিয়ে আসতে পারে, H+ হিসাবে মুক্ত হতে পারে, সেটা হচ্ছে আম্লিক হাইড্রোজেন। আম্লিক মানে অ্যাসিডিক হাইড্রোজেন কিভাবে আমরা বুঝতে পারি, এটা তোমাদের নিট যেই প্রত্যেকের কম্পিটিটিভ এক্সামে খুব ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট, প্রত্যেক জায়গায় লাগে অ্যাকচুয়ালি এই জিনিসটা। দেখো ধরো একটা সিস্টেম এরকম লিখলাম CH3 CH2 CHF CH2 CO CH3 ধরো সাপোজ এইরকম একটা জিনিস রয়েছে। এখানে দেখো অনেকগুলো হাইড্রোজেন রয়েছে, ধরো COH, তোমাদের একটা উদাহরণ দিলে তোমরা অ্যাকচুয়ালি বুঝতে পেরে যাবে। এখানে অনেকগুলো হাইড্রোজেন রয়েছে, দেখো এইটা একটা হাইড্রোজেন, এই 1 নম্বর হাইড্রোজেন, 1 নম্বর কার্বনের হাইড্রোজেন, 2 নম্বর কার্বনের, 3 নম্বর কার্বনের, 4 নম্বর কার্বনের। তাহলে তোমাকে যদি কখনো আমি জিজ্ঞাসা করি যে এখানে কোন হাইড্রোজেনটা সবচেয়ে বেশি আম্লিক হাইড্রোজেন, মানে আম্লিক হাইড্রোজেন মানে আমি অ্যাকচুয়ালি জিজ্ঞাসা করতে চাইছি যে এই 1 নম্বর কার্বন নাকি 2 নম্বর নাকি 3 নম্বর না 4 নম্বর কার্বনের মধ্যে কোন কার্বনের হাইড্রোজেনটা সহজে H+ হিসাবে বেরোতে পারে, এইটা আমি এখানে জিজ্ঞাসা করছি। মানে সহজে H+ হিসাবে বেরোতে পারে মানে হচ্ছে যে সে মোস্ট অ্যাসিডিক হাইড্রোজেন, ঠিক আছে? তাহলে আমি কি করে বুঝবো অ্যাকচুয়ালি এই সব জিনিসগুলো, তোমাদের আজকে একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি। যখনই তোমাকে এরকম মোস্ট অ্যাসিডিক হাইড্রোজেন তোমাকে বের করতে বলে, যেটাকে বের করতে বলে সেই হাইড্রোজেনকে এরকম করে আলাদা করে খুলে দেবে। আমি নিচের দিকে লিখছি, তাহলে এই 4টা হাইড্রোজেনকে তোমাকে মোস্ট অ্যাসিডিক হাইড্রোজেন হিসাবে টেস্ট করতে বলেছে। তুমি কি করবে, হাইড্রোজেনগুলোকে প্রথমে এলিমিনেট করে দেবে, দিয়ে অ্যানায়নটাকে তৈরি করে দেবে। তাহলে এইখান থেকে যদি H+ বেরিয়ে যায় তাহলে H+ বেরোলো, তাহলে এখানে একটা মাইনাস তৈরি করবে, তাহলে এইরকম করে H+ বের করে দিল, প্লাস হচ্ছে এখানে একটা মাইনাস তৈরি হবে। এখানকার হাইড্রোজেনকেও H+ হিসেবে ত্যাগ করে দাও, তাহলে এখানে একটা মাইনাস তৈরি হবে, H+ প্লাস হচ্ছে মাইনাস তৈরি হবে। এখানকারও হাইড্রোজেনকে ত্যাগ করে দাও, তাহলে এখানে মাইনাস আর হচ্ছে H+ তৈরি হবে। এখানকারও ত্যাগ করে দাও, দিয়ে এখানে একটা মাইনাস প্লাস হচ্ছে H+ তৈরি হবে। মানে এই H+গুলো যত সহজে ত্যাগ করতে পারবে সেই হাইড্রোজেনটা হচ্ছে বেশি আম্লিক, মানে সে H+ হিসেবে বের হতে পারছে, মানে কি আম্লিকতার জন্য, তার তীব্র আম্লিকতার জন্যই তো সে সহজে বেরিয়ে চলে যেতে পারছে। বুঝতে পেরেছো কনসেপ্টটা? তাহলে সবচেয়ে বেস্ট হচ্ছে তাদেরকে H+ হিসেবে বের করে দাও। এবার বাবু তোমাদের তো আগেও আমি শিখিয়েছি যে স্যার যদি H+ হিসেবে বের হওয়ার পরে যে স্পিসিসটা তৈরি হচ্ছে, মন দিয়ে বুঝবে, H+ হিসেবে H+ ছেড়ে দেওয়ার পরে যে স্পিসিসটা তৈরি হচ্ছে স্যার সেই স্পিসিসটা যদি স্টেবল হয় তাহলে আমরা বলতে পারি যে সহজে H+টা ছেড়ে দেবে। তাহলে আরে যদি কেউ যদি ছেড়ে হ্যাপি থাকে, কাউকে ছেড়ে যদি কেউ যদি হ্যাপি থাকে তাহলে সে সেটাই করতে চাইবে না। যদি ছেড়ে সে যদি হ্যাপি হয় তাহলে ছাড়তে চাইবে, ব্রেকআপ করে ধরো সে খুশি তো ব্রেকআপ করতে চাইবে। তো বেসিক্যালি এখানে H+টা ছাড়ার পরে কি তৈরি হচ্ছে, 1 নম্বর কার্বনে অ্যানায়ন তৈরি হয়েছে। এই অ্যানায়নটা যত বেশি স্টেবল হবে তাহলে আমি বলবো যে স্যার এইখানকার H+ও তত সহজে রিমুভ হবে, কারণ H+ রিমুভ করার পরেই তো এই অ্যানায়নটা তৈরি হয়েছে। আর অ্যানায়নটা যদি স্টেবল হয় তাহলে সে চাইবে H+কে ছেড়ে দিতে। বুঝতে পেরেছো কনসেপ্টটা? যদি না বুঝতে পারো আর একবার দেখো, দিলে বুঝতে পেরে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে স্যার H+ থেকে ছাড়ার পরে এই নেগেটিভ আয়নটা তৈরি হয়েছে, অ্যানায়নটা তৈরি হয়েছে। তাহলে যদি আমি দেখাতে পারি যে এই অ্যানায়নটা খুব স্টেবল তাহলে এখানকার হাইড্রোজেনটা সহজে রিমুভ হতে পারবে, অর্থাৎ এই হাইড্রোজেনটা হচ্ছে একটা অ্যাসিডিক হাইড্রোজেন, অর্থাৎ আম্লিক হাইড্রোজেন একটা বলতে পারি। ঠিক আছে, দেখো এখানকার যে অ্যানায়নটা, এই অ্যানায়নটা দেখো সত্যি স্টেবল, তার কারণ এই অ্যানায়নটা এই কার্বনিলের সঙ্গে রেজোনেন্সে টেক পার্ট করতে পারে। তাই হচ্ছে এইখানকার যে H+টা স্যার বলতে পারি খুব ভালো স্টেবল। তাহলে অ্যানায়নটা যদি স্টেবল তাহলে স্যার H+টা সহজে রিমুভ করতে পারবে, মানে এখানকার হাইড্রোজেনটা হচ্ছে একটা ভালো আম্লিক হাইড্রোজেন। ঠিক আছে, কারণ রেজোনেন্স করছে খুব ভালো, মানে অ্যানায়নের স্টেবিলিটি দারুণভাবে বৃদ্ধি পাচ্ছে। রেজোনেন্স করলে তো স্টেবিলিটি বৃদ্ধি পায়, তাই অ্যানায়ন। আচ্ছা 2 নম্বরে কি হচ্ছে দেখো, 2 নম্বরে যে অ্যানায়নটা তৈরি হয়েছে, 2 নম্বর কার্বনে যে অ্যানায়নটা তৈরি হয়েছে, এই অ্যানায়নটা কি খুব স্টেবল? এটা তোমার কি মনে হয়, এই অ্যানায়নটা কি স্টেবল?
হ্যাঁ স্যার স্টেবল। তার কারণ কি, স্টেবিলিটি বৃদ্ধি পাওয়ার কারণ কি স্যার, নেগেটিভ চার্জ রয়েছে কার্বনের উপরে, কিন্তু তার সঙ্গে একটা মোর ইলেকট্রোনেগেটিভ ফ্লুরিন অ্যাটম রয়েছে। দেখো ফ্লুরিনের তুমি জানো -I এফেক্ট রয়েছে, তাই যদি এখানে ফ্লুরিনের খুব হাই -I এফেক্ট থাকে বা ইলেকট্রোনেগেটিভিটি যদি হাই হয়, তাহলে সেই ইলেকট্রন ডেনসিটিকে টানবে, এরকম করে তার নিজের দিকে টানবে। তুমি তো জানো যে নেগেটিভ চার্জ যদি কোনো স্পিসিসের উপরে থাকে, তাহলে নেগেটিভ চার্জটাকে উইথড্র করলে সিস্টেমের স্টেবিলিটি পায় বা হচ্ছে অ্যানায়নের স্টেবিলিটি বৃদ্ধি পায়। আর যদি কোথাও পজিটিভ চার্জ থাকে, তাহলে ইলেকট্রনের ঘাটতি রয়েছে তাকে, তাহলে ইলেকট্রন দিলে ভালো। তাহলে নেগেটিভ চার্জ থাকলে স্যার ইলেকট্রন টেনে নিলে ভালো, না হলে কি কেমিক্যালি যদি আমি জিনিসটাকে এক্সপ্লেন করতে চাই, তার রিজনটা কি অ্যাকচুয়ালি নেগেটিভ চার্জ রয়েছে মানে ইলেকট্রন বেশি রয়েছে, আরও তুমি ইলেকট্রন দিচ্ছ মানে ইলেকট্রন বিকর্ষণ বৃদ্ধি পাবে, মানে স্টেবিলিটি হ্রাস পাবে। কিন্তু স্যার এখানে নেগেটিভ চার্জ রয়েছে কিন্তু ইলেকট্রন টেনে নিচ্ছে মানে ভালো, মানে স্টেবিলিটি বৃদ্ধি পাবে। তাহলে এখানেও একটু ভালো স্টেবিলিটি পাচ্ছে, কিন্তু রেজোন্যান্সের মতো স্টেবিলিটি নয়। আচ্ছা 3 নম্বরটা দেখো, 3 আর 4টা দেখো। 3 নম্বরে এখানে তো কোনো +I কোনো গল্প নেই, কোনো ইন্ডাকটিভ এফেক্টও নেই, আর হচ্ছে কোনো রেজোন্যান্সে নেই। কিন্তু এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে ডিগ্রি রয়েছে। দেখো এই কার্বনটা কত ডিগ্রি অ্যানায়ন গো, এই কার্বনটা ডিগ্রি কিভাবে দেখা হয়, এই কার্বনটা যতগুলো কার্বনের সঙ্গে ডিরেক্টলি অ্যাটাচ রয়েছে সেটা হচ্ছে তার ডিগ্রি। এই কার্বনটা দুটো কার্বনের সঙ্গে রয়েছে, তাহলে এটা এই কার্বনটা হচ্ছে 2 ডিগ্রি, এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যানায়ন, ঠিক। আর এই কার্বনটা কত ডিগ্রি গো, এই কার্বনটা হচ্ছে একটা কার্বনের সঙ্গে ডিরেক্টলি যুক্ত রয়েছে, তাই হচ্ছে এটা 1 ডিগ্রি অ্যানায়ন, ঠিক। তাহলে এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যানায়ন, তাহলে এটা 2 ডিগ্রি, এটা 1 ডিগ্রি। তোমরা তো জানো এটা ডিগ্রি যত কম হয় তত অ্যানায়নের স্টেবিলিটি বৃদ্ধি পায়। এবার তার এক্সপ্লেনেশন এখানে আমি দেবো না, যদি না জানো জিওসি লেকচার সিরিজে চলে যাও, ক্যাটায়ন অ্যানায়নের স্টেবিলিটি ওখানে একটা লেকচার করা আছে, ঠিক আছে, ওখানে চলে গিয়ে ওখানে দেখতে পারো। তো শুধু মনে রাখো এটা যে অ্যানায়নের ক্ষেত্রে যত কম ডিগ্রি হবে তার স্টেবিলিটি তত বেশি, আর ক্যাটায়নের ক্ষেত্রে তার উল্টো, এটা হচ্ছে অ্যানায়নের ক্ষেত্রে, আর ক্যাটায়নের ক্ষেত্রে 3 ডিগ্রি স্টেবিলিটি বেশি, তারপর 2 ডিগ্রি, তারপর হচ্ছে 1 ডিগ্রি, ঠিক আছে। না জানলে ওখানে দেখে নেবে। তাহলে এটার হচ্ছে স্টেবিলিটি বেশি, এটা 1 ডিগ্রি অ্যানায়ন, এটা 2 ডিগ্রি অ্যানায়ন, তাই এর স্টেবিলিটি কম। তাহলে দেখো সবচেয়ে বেশি স্টেবল কোথায়, স্টেবিলিটি সবচেয়ে বেশি হচ্ছে এইখানে। তার কারণ কি স্যার, এইখানে হচ্ছে অ্যানায়নটা হচ্ছে রেজোন্যান্সের মাধ্যমে স্টেবিলিটি পাচ্ছে, তাই এইটা হচ্ছে এখানকার যে এইচটা হচ্ছে সেটা হচ্ছে মোস্ট অ্যাসিডিক হাইড্রোজেন, মানে 1 নম্বরের যে হাইড্রোজেনগুলো রয়েছে, 1 নম্বর কার্বনের যে হাইড্রোজেনগুলো রয়েছে সেটার হচ্ছে স্টেবিলিটি সবচেয়ে বেশি, মানে হচ্ছে তার অ্যাসিডিটি হচ্ছে সবচেয়ে বেশি। তারপরে হচ্ছে 2 নম্বরের, কারণ ওখানে ইন্ডাকটিভ এফেক্ট রয়েছে, ফ্লুরিনের -I এফেক্ট রয়েছে, তাই ইলেকট্রন ডেনসিটিটাকে টানছে, তাই এর হচ্ছে এখানকার যে হাইড্রোজেনটা যেটা ছিল, এটা যে ছিল এটার হচ্ছে অ্যাসিডিটি তারপর 2য় নম্বর। আর এই দুজনের মধ্যে স্যার এটার হচ্ছে বেশি, মানে হচ্ছে 4 নম্বর হাইড্রোজেনের হচ্ছে অ্যাসিডিটি তারপরে, আর নেক্সট হচ্ছে 3 নম্বর, এইটা হচ্ছে অ্যাসিডিটি অর্ডার। তাহলে সবসময়ের জন্য যখন অ্যালডোল কনডেনসেশনে যেটা হচ্ছে আলফা হাইড্রোজেনটা সবসময়ের জন্য খুব আম্লিক হাইড্রোজেন হবে। তার কারণ কি স্যার, আলফা হাইড্রোজেন মানে কি, যে স্যার সেটা সিও গ্রুপের পাশে থাকবে অবশ্যই সেই হাইড্রোজেনটা, তাহলে সেই হাইড্রোজেনটা তো রিমুভ করলে, H+ হিসাবে রিমুভ করলে সেখানে যে অ্যানায়নটা তৈরি হবে সেটা সবসময়ের জন্যই তো সিওরই পাশে থাকবে, মানে সিওর সঙ্গে রেজোনেন্সে টেক পার্ট করবে। অর্থাৎ ওখানকার এই জন্য তো তোমাদের তো আমি শর্টকাট যখন দেখিয়েছিলাম যে আলফা হাইড্রোজেনটা সবসময় রিমুভ করে সিওর সঙ্গে যুক্ত হবে, এইটা হচ্ছে রিজন অ্যাকচুয়ালি, যে ওই আলফা হাইড্রোজেনটা রিমুভ করার পরে যে অ্যানায়নটা তৈরি হবে ওটা সবসময় রেজোনেন্সের মাধ্যমে স্টেবিলিটি গেইন করবে, আর রেজোনেন্স স্টেবিলিটি তো সবার থেকে হাই। তাই হচ্ছে ওখানকার হাইড্রোজেনটা মোস্ট অ্যাসিডিক হাইড্রোজেন, কারণ হচ্ছে ও রেজোনেন্সের মাধ্যমে স্টেবিলিটি গেইন করে। দেখো অনেক কথা বলে দিলাম এখানে, মোস্ট অ্যাসিডিক হাইড্রোজেনের গল্প বলে দিলাম, ওই জন্য লেকচারটা বড় হয়ে গেল। ওকে, যাই হোক, তো এরা জিনিসটা বুঝতে পেরেছো? ওকে, তাহলে ফার্স্ট স্টেপে হচ্ছে এখানকার H+টাকে এরকম ডিপ্রোটনেট করবে, H+টাকে খেয়ে নেবে, দিয়ে হচ্ছে অ্যানায়ন তৈরি করবে। যারা শুধুমাত্র বোর্ডের জন্য পড়ছো বা হচ্ছে বায়োসায়েন্সে পড়ছো তারা এত কিছু গল্প না জানলেও চলবে, ঠিক আছে। যারা হাই লেভেলে এক্সাম দেবে তাদের জন্য বললাম, এত ডিসকাশন করলাম। আর যারা বোর্ডের জন্য পড়বে তারা শুধুমাত্র মেকানিজমটা জানলেই হবে, যেটা এবার করাবো। তাহলে ফার্স্ট হচ্ছে আলফা হাইড্রোজেন এরকম ক্যাপচার করে অ্যানায়ন তৈরি করবে, তাহলে এই অ্যানায়নটা পরের স্টেপে আবার রিয়াকশন করবে, এই যে অ্যানায়নটা তৈরি হলো অ্যাকচুয়ালি এইটাই রিয়াকশন করবে। তাহলে আর তুমি এক অণু এখানে অ্যালডিহাইড নিয়েছি, আর এক অণু অ্যালডিহাইড অ্যাসিটালডিহাইড রয়েছে, বেঁচে রয়েছে, তাহলে CH3 CHO আর এক অণু অ্যাসিটালডিহাইড রয়েছে। এই অ্যাসিটালডিহাইড, আচ্ছা এটা হচ্ছে সেকেন্ড স্টেপ, এই অ্যাসিটালডিহাইডটা কী করবে, এই যে অ্যানায়নটা তৈরি হচ্ছে তার সঙ্গে রিয়াকশন করবে, তাহলে CH2 - CHO ছিল, এটা ডিপ্রোটনেশন করে এটা তৈরি হয়েছে। এ কি করবে, এ অ্যানায়ন হিসাবে রয়েছে, এ কি করবে
এখানকার এই কার্বনিল কার্বনে অ্যাটাক করবে। তাহলে তোমরা তো জানো যে এই কার্বনের হাত আগে কি ছিল, 4 ছিল, এই কার্বনের আগে হাত 4 ছিল, তো 2 এ 2 4, তাহলে এই এক জোড়া ইলেকট্রন দিয়ে এই কার্বনে দিচ্ছে, মানে একটা বন্ধন করতে চাইছে, তাহলে কার্বনের হাত তো বেশি হয়ে যাবে, 5 হয়ে যাবে, তাই সেটা সে চাইবে না, তাই একটা বন্ধনকে সে খুলে এখানে গুটিয়ে রেখে দেবে। তাহলে অক্সিজেনের উপরে খুলে গুটিয়ে রেখে দিলে তাহলে পরের স্টেপে কী লিখবো, CH3, দেখো কি হচ্ছে, এখানে CH ছিল, তাহলে CH3 CH, এখানে ওটা এইরকম বন্ধনটাকে কি করেছে, ওর উপরে গুটিয়ে রেখে দিল, মানে এখানে O মাইনাস তৈরি হবে একটা। এগুলো সব বেসিক জিনিস আগে করিয়েছি এগুলো। আর এখানে কার্বনের সঙ্গে বন্ডিং করছিল, তাই বন্ডিং করে দাও, তাহলে CH2, তারপর হচ্ছে CHO, এটা তৈরি হলো, ঠিক আছে না। এরপরের স্টেপে, এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। এবার থার্ড স্টেপে কি হবে, থার্ড স্টেপে হচ্ছে এইটা যে এটা উভয়মুখী সব, এইটা যে তৈরি হলো CH3 CH O মাইনাস CH2 CHO, এ কি করবে নেক্সট স্টেপে, একটা জলের অণু থেকে কি করবে, একটা H প্লাস নিয়ে নেবে। তাহলে জলটাকে একটু খুলে লিখছি, OH, এটা জলটাকে খুলে লিখলাম, তাহলে এখান থেকে যদি H প্লাস নেয় তাহলে OH মাইনাস হিসেবে পড়ে থাকবে, তাহলে H প্লাস এ হচ্ছে নিয়ে নিল এখানে, তাহলে OH মাইনাস পড়ে থাকবে, তাই OH মাইনাসটাকে ফেলে দিলাম এখানে, আর H প্লাস এ খেয়ে নিল, তাহলে CH3 CH OH CH2 CHO, এরকমভাবে থাকবে। এবার যদি ভালো করে যদি মেকানিজম আকারে দেখাতে চাও, এরকমভাবে লেখা হয়, এরকম করে হাইড্রোজেন নিল, দিয়ে এই ইলেকট্রন ডেনসিটি এর উপরে চাপিয়ে দিল, মানে এখানে OH মাইনাসটা বেরিয়ে চলে গেলো, আর H প্লাসটা খেয়ে এখানে প্রোটনেটেড হয়ে গেল। বুঝতে পেরেছো, এই যে তোমার অ্যালডোল প্রোডাক্ট তৈরি হলো, এইটাই তো তোমার তৈরি হয়েছিল এখানে, এই যে CH3 CHOH CH2 CHO, এটা এইভাবে মেকানিজমের মাধ্যমে তোমাদের জিনিসগুলো দিতে পারে। তো এখানে যেটা লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে যে দেখো, যদি এই এক্সাম্পলটা করতে চাও, ধরো তোমাকে পরীক্ষায় এরকম দিল CH3 CHO, হ্যাঁ, এখানে যেটা মনে রাখতে হবে, এই শেষে যে অ্যানায়নটা যে H প্লাসটা গ্রহণ করলো সেটা কিন্তু ওয়াটার থেকে নিল, মানে ওয়াটারটা এলো কোত্থেকে, তুমি বলবে ওয়াটার তো দেওয়া হয়নি। এই NaOH কি একা একা, মানে NaOH তো সলিড, হ্যাঁ, ওকে তো জলে দ্রবীভূত করেই তো রিয়াকশানটা করানো হবে না, মানে জলীয় দ্রবণ, NaOH জলীয় দ্রবণ, তাই না, অর্থাৎ সেখানে জল রয়েছে, NaOH তো সলিড, এরকম বিট, সাদা ন্যাপথলিনের মতো সাদা সাদা ছোটো ছোটো বিট, হ্যাঁ, তো ওতে জলে মিশিয়ে তারপরে রিয়াকশানটা করানো হয়। তো বেসিক্যালি যেটা বলছিলাম যে এখানে O মাইনাসটা কিন্তু জল থেকে একটা H প্লাস নেয়, দিয়ে OH মাইনাস সেখানে বের করে দেয়, তাহলে OH মাইনাস এমনিতেই আমার রিয়াকশানে OH মাইনাস দরকার হচ্ছিল, আবার এই জল থেকেও কিছুটা পরিমাণে OH মাইনাস ত্যাগ করলো, মানে এখানে OH মাইনাস এইভাবে পুনরুৎপাদনের মাধ্যমে রিয়াকশানটা ঘটতে থাকবে, মানে ভালো হলো তো অ্যাকচুয়ালি, OH মাইনাস একা একাই তৈরি হচ্ছে, তাই না, তো এটা একটা ভালো অ্যাকচুয়ালি। তো ট্রিকটা কখন দেওয়া হবে, মানে তুমি যদি মেকানিজমটা না জানো প্রবলেমটা কোথায় হবে, যদি সাপোজ এই রকম একটা এক্সাম্পল দেয়, এই এক্সাম্পলটা দেখো 4 নম্বর এক্সাম্পল, CH3 CHO NaOD দেওয়া আছে, মানে এখানে NaOH এর বদলে NaOD দেওয়া আছে, তখন প্রোডাক্ট হিসাবে কি তুমি এখানে OD পাবে? এইটা তোমাকে পরীক্ষায় MCQতে বিভিন্ন রকমের কোশ্চেন দিতে পারে, মানে এরকম দিয়ে দেবে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে 4টা অপশান দিয়ে দেবে, এটাও একটা দেবে, এখানে OD লাগিয়ে দেবে, এখানে হয়তো D লাগিয়ে দেবে, দিয়ে তোমাকে বলতে বলবে যে কোন প্রোডাক্টটাই সঠিক প্রোডাক্ট। তাহলে মেকানিজম যদি জানো তাহলে তোমার ভুল হওয়ার কথা নয়। দেখো এই NaD দিলে পরিবর্তনটা কোন কোন জায়গায় হতে পারে, দেখো NaOD যদি এখানে দেওয়া হয় NaOH এর বদলে, তাহলে স্যার প্রথম চান্সে এখানে NaOD থেকে কি আসবে, NaOD থেকে Na প্লাস প্লাস হচ্ছে OD মাইনাস আসবে, OD মাইনাস, তাহলে OD মাইনাসটা প্রথমে H প্লাসকে ক্যাপচার করে এই জিনিসটা তৈরি করবে, দিয়ে যেরকম রিয়াকশন হচ্ছিল, তাহলে স্যার এখানে NaODটা মানে ODটা এখানে শুধুমাত্র H প্লাসটা ক্যাপচার করার জন্য ইউজ হয়েছিল, মানে আর কোনো তার এখানে রোল নেই কিন্তু। সুতরাং আমি প্রোডাক্টে কেন আমি এখানে D পাবো, ডিটা এলো কোত্থেকে, অ্যাকচুয়ালি ওয়াটার থেকে এলো। তুমি যদি NaODর বদলে যদি এখানে ওয়াটার না দিয়ে যদি D2O দিতে, ধরো সাপোজ D2O দিলে, D2O মানে কি গো, ডয়টেরিয়াম, এখানে NaD, এখানে Dটা হচ্ছে ডয়টেরিয়াম, মানে হাইড্রোজেনের আরেকটা যে আইসোটোপ H21, এটা হচ্ছে ডয়টেরিয়াম। তাহলে যদি ডয়টেরিয়াম দিতে তাহলে হয়তো সেখান থেকে তোমার ডয়টেরিয়াম ভাঙলে কি হবে, DOH এরকমভাবে ওয়াটারের মতো ভেঙে যাবে, তখন হয়তো এখান থেকে D নিয়ে এরকম NaOD, এখান থেকে ডয়টেরিয়াম নিয়ে এখানে তখন ডয়টেরিয়াম তৈরি করবে, OD তৈরি করবে, মানে এখানে জলের জায়গায় যদি D2O দেওয়া হয় তবে গিয়ে কিন্তু এখানে D ঢুকবে, ডয়টেরিয়াম ঢুকবে, না হলে কিন্তু নয়, এখানে NaOD দিলে কোনো পরিবর্তন ঘটবে না এখানে প্রোডাক্টের, এটা মনে থাকে জানো, ঠিক আছে।
তো খেয়াল রাখবে এটা, এটা একটা ট্রিকি কোশ্চেন দিতে পারে কখনো কম্পিটিটিভ এক্সামে, তো ভয় পাবে না। যদি ওয়াটারের বদলে D2O দেয় লাস্ট স্টেপে, তাহলে কিন্তু তুমি রিয়াকশানটা এখানে হচ্ছে ডিটাকে পুট করাবে, আদারওয়াইজ নয়। ওকে, আর বাকি মেকানিজমগুলো তোমরা সুন্দর করে করবে, এর মেকানিজম সব করতে পারবে। এবারে সবগুলো একই রকম, তুমি শুধু দেখবে আলফা থেকে হাইড্রোজেন নেবে, প্রথমে নেগেটিভ চার্জ তৈরি করবে, ওই নেগেটিভ চার্জ দিয়ে অন্যটার কার্বনিল কার্বনে অ্যাটাক করবে, দিয়ে মাইনাস হয়ে যাবে, ওই মাইনাস থেকে সহজ মেকানিজম, মাইনাস একটা জল থেকে হচ্ছে H+ নিয়ে নেবে, দিয়ে হচ্ছে অ্যালডল ফর্মেশন করবে। ঠিক, আচ্ছা নেক্সট যেটা পড়বো সেটা হচ্ছে অ্যালডনের নিরুদন। নিরুদন মানে কি? জল বেরিয়ে যাওয়া, ওয়াটার রিমুভালকে বলা হয় নিরুদন বা ডিহাইড্রেশন। তো বেসিক্যালি আমরা অ্যালডলের প্রোডাক্ট হিসেবে একটা উদাহরণ ধরেছি অ্যাসিটালডিহাইড থেকে, যেটা ফার্স্ট এক্সাম্পল ধরেছিলাম, এটা হচ্ছে অ্যালডল বলেছিলাম। এর নিরুদন মানে এখান থেকে জল বেরোবে। তোমরা সবসময় মনে রাখবে এই তোমাদের জল বেরোনো মানে অ্যালডল প্রোডাক্ট হয়ে গেল, দিয়ে হিট দিয়ে দিলে সবসময় মনে রাখবো ওখান থেকে জল বেরোবে। সো কখনো হিট শুধু দিতে পারে, কখনো H+ হিট দিতে পারে, কখনো OH- হিট দিতে পারে, কখনো I2 হিট দিতে পারে, আয়োডিন হিট দিতে পারে। সব ক্ষেত্রে কিন্তু প্রোডাক্ট একই হবে। এবার প্রোডাক্ট কীভাবে লিখবে সবসময় যেন মনে রাখবে, ওখানে নিচে লিখে রাখো, আর এখানে হেডিং দিয়ে দাও অ্যালডনের নিরুদন। আচ্ছা নিচে লিখে রাখবে এটা যে আলফা থেকে সবসময় নিরুদনের সময় আলফা থেকে H বেরোবে আর বিটা থেকে OH বেরোবে। তাহলে দেখো এটা হচ্ছে আলফা কার্বন, এটা বিটা কার্বন, বিটাতে OH রয়েছে, আলফাতে H, তাহলে আলফার Hটাকে এখানে এরকম ঝুলিয়ে রাখলাম, এরকম রাখলাম। তাহলে আলফা থেকে H, বিটা থেকে OH, এরকম করে বক্স কাটিং করে বের করে দাও। তাহলে যদি এখান থেকে যদি রিমুভেবল হয়, এখানে ডবল বন্ড তৈরি হবে, এটা তোমরা আগেও শিখেছো। তাহলে তৈরি হবে এখানে CH3CH ডবল বন্ড CHO, এটা তৈরি হবে। আলফা থেকে H, বিটা থেকে OH বেরোলে এইরকম জিনিসটা তৈরি হবে। তো সেম মানে এইসব সব প্রত্যেক যে কন্ডিশন দেওয়া আছে সব কন্ডিশনে কিন্তু সেম জিনিসটাই হবে, প্রোডাক্ট হিসেবে সেম জিনিসটাই পাবো। ঠিক আছে, অর্থাৎ এখানে একটা ডবল বন্ড তৈরি হবে, অর্থাৎ আলফা থেকে H এবং বিটা থেকে OH রিমুভালের মাধ্যমে ওয়াটার এলিমিনেশন হবে, দিয়ে এখানে আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যালডিহাইড বা কিটোন তৈরি হবে। এখানে অ্যালডিহাইড থেকে শুরু করেছিলাম বলে আমি এখানে অ্যালডিহাইড পেয়েছি, তা না হলে হচ্ছে কিটোন থেকে যদি শুরু করতাম তাহলে আলফা বিটা আনস্যাচুরেটেড কিটোন পেতাম। ঠিক আছে, বুঝতে পেরেছো? নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, তাহলে এই দুটো আমাদের হয়ে গেছে, মেকানিজম হয়ে গেছে, অ্যালডলের নিরুদন হয়ে গেছে। এবার হচ্ছে মিক্স অ্যালডল কন্ডেনসেশন রিয়াকশন বা হচ্ছে মিশ্র অ্যালডল কন্ডেনসেশন রিয়াকশন এবং তার গুরুত্ব। তো মিশ্র অ্যালডল কন্ডেনসেশন বলতে কি বোঝাচ্ছে? মিশ্র অ্যালডল কন্ডেনসেশন মানে একটা বুঝতে পারছো, একটা আইডিয়া করতে পারছো। মিশ্র মানে নিশ্চয়ই সেম অ্যালডিহাইড হবে না বা সেম কিটোন হবে না, মিক্সিংয়ের ব্যাপার স্যাপার রয়েছে। অর্থাৎ যখন দুটো ডিফারেন্ট টাইপের অ্যালডিহাইড, তাহলে দুটি ভিন্ন অ্যালডিহাইড হতে পারে, দুটি ভিন্ন অ্যালডিহাইড হতে পারে, ALD মানে অ্যালডিহাইড, বা হচ্ছে দুটি এরকম করে লিখে রাখবে দুটি ভিন্ন কিটোন হতে পারে, বা হচ্ছে একটি অ্যালডিহাইড, তাহলে একটি হচ্ছে অ্যালডিহাইড এরকম লিখবে, একটি অ্যালডিহাইড, আমি তাড়াতাড়ি লেখার জন্য এরকম করছি, একটি হচ্ছে অ্যালডিহাইড, বা হচ্ছে একটি অ্যালডিহাইড আর একটা হচ্ছে একটি কিটোন, বা এরকম হতে পারে একটি কিটোন আর হচ্ছে প্লাস একটি অ্যালডিহাইড। এই রকম যখন কম্পাউন্ডের মধ্যে দুটো কার্বনিল কম্পাউন্ডের মধ্যে যখন অ্যালডল কন্ডেনসেশন রিয়াকশন হবে, তখন সেটাকে বলা হবে মিক্স অ্যালডল কন্ডেনসেশন রিয়াকশন। পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় মিশ্র অ্যালডল কন্ডেনসেশন রিয়াকশনের উদাহরণ দিতে বলে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, একটু খেয়াল রাখবে। মানে বলছে যে দুটো ডিফারেন্ট টাইপের অ্যালডিহাইড হতে পারে। আমরা আগে যেটা করলাম সেটা হচ্ছে CH3CHO, এরকম দুটো সেম অ্যালডিহাইড দিয়ে আমরা অ্যালডল কন্ডেনসেশন রিয়াকশন করেছি। এক্ষেত্রে অ্যালডিহাইড দুটো সেম হবে না, দুটো ডিফারেন্ট অ্যালডিহাইড হতে হবে, বা হচ্ছে দুটো ডিফারেন্ট কিটোন হতে পারে। একটু আগে আমরা যে কিটোন দিয়ে আমরা করেছিলাম CH3COCH3 অ্যাসিটোন দ্বারা রিয়াকশন করেছিলাম, দুটো সেম কিটোন দিয়ে আমরা রিয়াকশন করেছিলাম, অ্যালডল রিয়াকশন করেছিলাম। এখানে দেখো বলেছে যে দুটো ভিন্ন কিটোন হতে পারে, তারাও কিন্তু অ্যালডল কন্ডেনসেশন রিয়াকশন করতে পারে, বা একটা অ্যালডিহাইড আর একটা কিটোন, সবসময় দুটো দরকার, একটা অ্যালডিহাইড বা একটা কিটোন, বা একটি কিটোন বা একটা অ্যালডিহাইড। তুমি বলবে স্যার দুটো তো একই লাগছে, না একই নয়, দুটোর ক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট প্রোডাক্ট পাওয়া যাবে, তোমরা করে দেখবে পাবে। তবে এদের প্রত্যেকের ক্ষেত্রে একটা জিনিস তোমার সবসময় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এদের মধ্যে দুটো ডিফারেন্ট অ্যালডিহাইড হতে পারে, দুটো ডিফারেন্ট কিটোন হতে পারে, প্রত্যেকের ক্ষেত্রে, এদের ক্ষেত্রেও একটা অ্যালডিহাইড একটা কিটোন, একটি কিটোন একটি অ্যালডিহাইড, প্রত্যেক ক্ষেত্রে
যে কোনো একটাতে যেন অবশ্যই আলফা হাইড্রোজেন থাকে। কারণ তোমরা মেকানিজম তোমরা দেখেছো, মেকানিজমের ফার্স্ট স্টেপে কী হয়, ওই ডিপ্রোটনেশন ঘটে। ডিপ্রোটনেশনের মাধ্যমে কি হয় গো, ওখানে হচ্ছে ফার্স্ট স্টেপে ডিপ্রোটনেশনের মাধ্যমে ওখানে অ্যানায়ন ফর্মেশন হয়। এই যে ডিপ্রোটনেশন ঘটে, ডিপ্রোটনেশনের মাধ্যমে তো ওখানে অ্যানায়নটা তৈরি হয় না, এরকম করে অ্যানায়নটা ফর্মেশন হয় না। তাহলে তোমার যদি আলফা হাইড্রোজেন যদি না থাকে, এই আলফা হাইড্রোজেন যদি না থাকে, তাহলে এই অ্যানায়নটা ফর্মেশন করবে না। এই অ্যানায়নটা তো অ্যাকচুয়ালি অ্যালডোলের ফার্স্ট স্টেপে রিয়াকশনটা করে। তাহলে প্রত্যেকের ক্ষেত্রে, প্রত্যেকটা জোড়ের ক্ষেত্রে, এদের ক্ষেত্রেও, এদের ক্ষেত্রে, এদের প্রত্যেক ক্ষেত্রে কিন্তু একটা অ্যালডিহাইড বা কিটোনের মধ্যে যে কোনো একটাতে যেন সবসময়ের জন্য আলফা হাইড্রোজেন থাকে, না হলে কিন্তু অ্যালডোল কন্ডেনসেশন বিক্রিয়া হবে না। তাহলে তোমরা এইটা বলো দেখি, ধরো CH3CHO দেওয়া হচ্ছে, প্লাস হচ্ছে CH3 COCH3, এদের মধ্যে অ্যালডোল কন্ডেনসেশন হবে কি হবে না? অবভিয়াসলি হবে, কারণ এখানেও আলফা হাইড্রোজেন রয়েছে, এখানেও আলফা হাইড্রোজেন, যে কোনো একটাতে থাকলেই হবে। যদি এরকম থাকে HCHO, এটা নাম হচ্ছে ফর্মালডিহাইড, প্লাস হচ্ছে অ্যাসিটালডিহাইড CH3CHO, এদের মধ্যে হবে, অবভিয়াসলি হবে, কারণ এদের মধ্যে এর হচ্ছে আলফা হাইড্রোজেন নেই। তার কারণ কি, এখানে আলফা কার্বনই নেই, তো এটা CHO গ্রুপ, CHOর পাশের কার্বনটাকে কি বলতাম, আলফা কার্বন বলতাম। ফাংশনাল গ্রুপের পাশের কার্বন হচ্ছে আলফা কার্বন, কিন্তু এখানে আলফা কার্বনই নেই, আলফা হাইড্রোজেন কোত্থেকে আসবে? তাই এখানে আলফা হাইড্রোজেন নেই, কিন্তু দেখো এর তো আলফা হাইড্রোজেন রয়েছে, তাই হচ্ছে এখানে যে কোনো একটা থাকলেই তো হবে, আমি বললাম। তাহলে এখানেও অ্যালডোল কন্ডেনসেশন রিয়াকশন হবে। কিন্তু তোমরা এটা বলো তো, HCHO প্লাস হচ্ছে এইটা CHO মানে বেঞ্জালডিহাইড, দেখো এটা কি অ্যালডোল কন্ডেনসেশন করবে এই দুজন মিলে? কখনোই করবে না। তার কারণ কি, দেখো এখানেও আলফা হাইড্রোজেন নেই, কারণ এখানে আলফা কার্বন নেই, আলফা হাইড্রোজেন নেই। এখানেও দেখো এর সাপেক্ষে এটা হচ্ছে আলফা কার্বন, এখানে তো দেখো বেঞ্জিনের এখানে হাত কমপ্লিট রয়েছে, দেখো এই কার্বন, এটা একটা কার্বন, কার্বনের সঙ্গে দেখো হাত কমপ্লিট রয়েছে, এটা একটা হাত, এটা একটা হাত, 2 3 আর একটা ডবল বন্ড 4টা বন্ধনই এখানে রয়েছে এই কার্বনের সঙ্গে। তাহলে এখানে 4টা যদি বন্ধন থাকে, তাহলে হাইড্রোজেন কোথায় রয়েছে? হাইড্রোজেন নেই না এখানে হাইড্রোজেন রয়েছে, এগুলোতে হাইড্রোজেন রয়েছে, বাট আমার তো দরকার আলফাতে হাইড্রোজেন, তাই না? তাহলে এখানে আলফাতে হাইড্রোজেন নেই, মানে হচ্ছে এই অ্যালডোল কন্ডেনসেশন রিয়াকশন করবে না, এখানেও নেই, এখানেও নেই। তাহলে দুজনে যদি আলফা হাইড্রোজেন না থাকে, তাহলে বাবু সে অ্যালডোল কন্ডেনসেশন রিয়াকশনে টেক পার্ট করবে না, অর্থাৎ এখানে মিশ্র অ্যালডোল কন্ডেনসেশন রিয়াকশন পসিবল নয়। তাহলে আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে, এটা সামারাইজ করলে এটা দাঁড়ায় যে কোনো একটার মধ্যে যেন আলফা হাইড্রোজেন থাকে, না হলে কিন্তু সে অ্যালডোল কন্ডেনসেশন রিয়াকশনে কখনো টেক পার্ট করবে না, এটা মনে থাকে যেন, ঠিক আছে? তো এবার হচ্ছে এই অ্যালডোল কন্ডেনসেশন, এই যে মিক্স অ্যালডোল কন্ডেনসেশনের গুরুত্ব একটু আসছি। তার আগে আর একটা এক্সাম্পল দিই, তোমাদের পরীক্ষায় আসে এই এক্সাম্পলটা, মুছে দিচ্ছি এটা। সেটা হচ্ছে দুটো ডিফারেন্ট ধরো অ্যালডিহাইড নিয়েছি, ধরো সাপোজ দুজনেরই আলফা হাইড্রোজেন রয়েছে CH3CHO, প্লাস আর একটা অ্যালডিহাইড নিয়েছি CH3CH2CHO, এর নাম অ্যাসিটালডিহাইড, এর নাম হচ্ছে প্রোপানল বা প্রোপিওনালডিহাইড। তো এই দুটো যদি দিয়ে দেয়, তোমাকে যদি জিজ্ঞাসা করে, এতে ধরো NaOH দেওয়া হলো, দিয়ে যদি জিজ্ঞাসা করে এই দুজনের মিক্স অ্যালডোল কন্ডেনসেশন রিয়াকশানে, মিশ্র অ্যালডোল কন্ডেনসেশন রিয়াকশানে সম্ভাব্য কতগুলো হচ্ছে অ্যালডোল প্রোডাক্ট পাওয়া যাবে, তাহলে তুমি কি অ্যান্সার দেবে? সম্ভাব্য কতগুলো পাওয়া যেতে পারে? সম্ভাব্য এখানে 4টা প্রোডাক্ট পাওয়া যেতে পারে। তার কারণ কি, দেখো এই অ্যাসিটালডিহাইড এরা নিজেদের মধ্যে 2 অণু বিক্রিয়া করে একটা প্রোডাক্ট দিতে পারে, তাহলে এইটা হচ্ছে 2 অণু তারা নিজেরা বিক্রিয়া করে একটা অ্যালডোল প্রোডাক্ট দিতে পারে। এই অ্যালডিহাইড তারা নিজেরা 2 অণু বিক্রিয়া করে একটা প্রোডাক্ট দিতে পারে, আর এর সঙ্গে এটা একবার রিয়াকশন করে একটা প্রোডাক্ট দিবে, আর এর সঙ্গে এটা একবার রিয়াকশন করে আরেকটা প্রোডাক্ট দেবে। দেখো প্রোডাক্টগুলো কীভাবে তাড়াতাড়ি লিখছি দেখো। তাহলে এই দুটোর সঙ্গে রিয়াকশন করলে তো কী প্রোডাক্ট হয় সেটা আগেও শিখেছো, আমি ডিরেক্টলি লিখছি CH3CHOH CH2CHO, এই প্রোডাক্ট পাওয়া যায় দুজন মিলে বিক্রিয়া করলে, একদম প্রথম থেকে ওটা লিখছি। এখান থেকে হলে এটাও আগে করেছি, তাহলে এখান থেকে করলে কি হবে গো, এইরকম করে আগে আমরা করেছি CH3CHO এরকম খুলে লিখেছি, আর এর ক্ষেত্রে আলফা হাইড্রোজেনটাকে এরকম খুলে লিখতে বলেছি সবসময়, এরকম করে লিখতে বলেছি CHO, কারণ এর ক্ষেত্রে আলফা হচ্ছে এটা, একটু আগে আমরা বলেছিলাম, শুরুতেই বলেছিলাম এটা ভুল করে জেনারেলি স্টুডেন্টরা, তাই আলফা থেকে হাইড্রোজেন সবসময় নেবে। তাহলে আলফা থেকে হাইড্রোজেন নিলাম, আর আলফা কার্বনের সঙ্গে এখানে কার্বনিল কার্বনে বন্ধন করলাম, তাহলে এই জন্য তৈরি করবে কি CH3CH2, এটা হবে CHOH, আর এর সঙ্গে যুক্ত হবে কি CH3, এটা আগে করেছি আমরা
CHO, এটা একটা প্রোডাক্ট হবে। এবার হচ্ছে এটা নিজেদের মধ্যে রিয়াকশন করে একটা প্রোডাক্ট হলো, ঠিক আছে। এবার যদি এর কার্বনিল গ্রুপের সঙ্গে এর আলফা কার্বনের বিক্রিয়া ঘটে তখন কি প্রোডাক্ট তৈরি হবে, তাহলে বলো সেক্ষেত্রে কি হবে। তাহলে সেক্ষেত্রে হবে, তোমরা আলাদা আলাদা করে খাতায় লিখে রাখবে। তাহলে এটা আলফা কার্বন, আর এর সিওটাকে একটু খুলে লিখি, এরকম করে সিও করে দিয়েছি। তাহলে এর আলফা হাইড্রোজেনের সঙ্গে অ্যাকচুয়ালি বন্ডিংটা ঘটে, তাহলে এর আলফা হাইড্রোজেনের সঙ্গে হচ্ছে এর ও এর, আর এই কার্বনের সঙ্গে বন্ডিংটা হবে এই কার্বনের। এটাই তো হয়, তাই না। তাহলে আর একটু মুখোমুখি লিখতে সুবিধা হতো। তাহলে এখান থেকে কি তৈরি হবে বলো, CH3CHOH, ঠিক আছে। তাহলে এই এইচটা এখানে ওর সঙ্গে চলে এসছে, আর এই আলফা কার্বনের সঙ্গে এর বন্ডিং হয়েছে। তাহলে এর সঙ্গে এরকম বন্ডিংটা করে দাও, এর সঙ্গে বন্ডিংটা করলে কি হবে, CH এর সঙ্গে আর একটা CH দিয়ে আর একটা CH3 রয়েছে, CH3কে ঝুলিয়ে দাও, তার সঙ্গে একটা CHO থাকবে, এইটা প্রোডাক্ট হবে একটা। তাহলে এইটার হচ্ছে মানে দ্বিতীয় অ্যালডিহাইডের আলফা আর প্রথম অ্যালডিহাইডের কার্বনিল গ্রুপের সঙ্গে রিয়াকশন হলো। যদি এইটার যদি কার্বনিল গ্রুপের মানে এর সিওর সঙ্গে যদি রিয়াকশন আর এর আলফা হাইড্রোজেনের সঙ্গে যদি রিয়াকশন করি তাহলে আরেকটা প্রোডাক্ট পাবো, সেটা এখানে আমি লিখছি। বুঝতে পারছো নিশ্চয়ই কীভাবে অল্টারনেট করে প্রোডাক্ট। তাহলে এটাকে আগে লিখবো, এটাকে পরে লিখবো। তাহলে এইটাকে আগে লিখলে, যেটাকে আগে লিখবে ট্রিক বলে দিচ্ছি, যেটাকে আগে লিখবে তার সিওটাকে খুলে লিখবে, আর দ্বিতীয়টাকে যাকে লিখবে তার আলফা হাইড্রোজেনটাকে খুলে লিখবে। তাহলে প্রথমটার ক্ষেত্রে সিওটাকে খুলে লিখবো, প্রথম অ্যালডিহাইডের ক্ষেত্রে CH3 CH2 CHO খুলে লিখে দিয়েছি। দ্বিতীয়টার ক্ষেত্রে আলফা হাইড্রোজেনটাকে খুলে লিখবো, এটা হচ্ছে আলফা, তাহলে এর ক্ষেত্রে হচ্ছে CH2 CHO খুলে লিখেছি, তাহলে এটা হচ্ছে আলফা। তাহলে এর হাইড্রোজেনটাকে কোথায় পাঠাবো, এইখানে অক্সিজেনে পাঠাবো, আর এই আলফা কার্বনের সঙ্গে এর বন্ডিং করাবো। তাহলে প্রোডাক্ট কী তৈরি হবে বলো, CH3, তোমরাও লিখে ফেলো, CH3 CH2 CH, এখানে এইচটা এখানে চলে এসছে, ওর সঙ্গে যুক্ত হয়ে গেছে, তাহলে CHOH, এর সঙ্গে বন্ডিং হবে এবার এই CH এর সঙ্গে CH2, তাহলে CH2 CHO এইটা হবে। তাহলে এটা একটা প্রোডাক্ট, তাহলে এটা 1 নম্বর প্রোডাক্ট, এটা 2 নম্বর প্রোডাক্ট, এটা হচ্ছে 3 নম্বর প্রোডাক্ট, এটা হচ্ছে 4 নম্বর প্রোডাক্ট। তাহলে 4টা টোটাল পসিবিলিটিস রয়েছে অ্যালডোল প্রোডাক্টের, ঠিক আছে। এবার তোমাকে যদি পরীক্ষায় যদি দেয় তুমি কি করবে, ধরো এইটা প্লাস এইটা দিয়ে দিয়েছে, তুমি প্রোডাক্ট মেজর প্রোডাক্টটাই লিখতে হবে, কোনটা মুখ্য বিক্রিয়াজাত পদার্থ হিসেবে উৎপন্ন হচ্ছে সেটাই দরকার। তাহলে তখন তুমি এই ইন্ডিভিজুয়াল যে নিজেদের মধ্যে রিয়াকশান করে প্রোডাক্টগুলো করছে ওইগুলো তুমি ধরবে না, মানে এই দুটো প্রোডাক্টকে তুমি কনসিডার করবে না, এগুলো তুমি নেবে না, ঠিক আছে, এগুলো কাটিং। তো তুমি এই দুটো প্রোডাক্টের মধ্যে ভাববে এই 3 আর 4-এর মধ্যে কোনটা মেজর প্রোডাক্ট হবে। তাহলে তুমি বলো কোনটা হতে পারে, লাগাও লটারি, বলো কোনটা হবে। মেকানিজম একটু আইডিয়া দিচ্ছি, হিন্ট দিচ্ছি। মেকানিজমে আমরা কি পড়েছি, ফার্স্ট স্টেপে ডিপ্রোটনেশন হয়ে অ্যানায়ন তৈরি হয়। তাহলে সেক্ষেত্রে অ্যানায়নটা যার ক্ষেত্রে বেশি স্টেবল হবে সেই মেজর প্রোডাক্ট দেবে, এটাই তো। তাহলে দেখো এর ক্ষেত্রে ডিপ্রোটনেশন করছি, এখানে নেগেটিভ চার্জ করছি, এখানে নেগেটিভ চার্জ করে একটা ডিপ্রোটনেশন করছি, এরকম করে করলাম। আর এখান থেকেও আলফা হাইড্রোজেন নিয়ে এখানেও ডিপ্রোটনেশন করতে পারি, এখানেও একটা ডিপ্রোটনেশন মানে এই যে হাইড্রোজেনটা ছিল তাকে খুলে লিখলে এরকম করে যদি ভেঙে দিই তাহলে এখানেও একটা আলফা হাইড্রোজেন চলে গেলে এখানেও একটা নেগেটিভ চার্জ হবে, এখানেও একটা নেগেটিভ চার্জ হবে। তাহলে স্যার মানে এইটার কখন নেগেটিভ চার্জ হবে, এই ক্ষেত্রে নেগেটিভ চার্জ হবে, আর এইটার কখন নেগেটিভ চার্জ হবে তখন এই প্রোডাক্টটা লিখবো এই ক্ষেত্রে, তাই না। তাহলে তুমি বলো যে কোন ক্ষেত্রে নেগেটিভ চার্জটা স্টেবল, এই ক্ষেত্রে এখানে নেগেটিভ চার্জ থাকলে নাকি এই ক্ষেত্রে নেগেটিভ চার্জ থাকলে বেশি স্টেবল। অবভিয়াসলি স্যার এই ক্ষেত্রে নেগেটিভ চার্জ থাকলে বেশি স্টেবল, কারণ এর রেজোনেন্স করবে এরকম করে, এর ক্ষেত্রেও রেজোনেন্স করবে, এর ক্ষেত্রেও রেজোনেন্স করবে, কিন্তু এখানে এই CH3 গ্রুপে প্লাস আই এফেক্ট রয়েছে, তাই ইলেকট্রন আরও নেগেটিভ চার্জ রয়েছে, আরও ইলেকট্রন দিচ্ছে, মানে অ্যানায়নকে আনস্টেবল করবে, তাই না। তাই স্টেবিলিটি এই দুটো অ্যানায়নের মধ্যে এর হচ্ছে বেশি, এর হচ্ছে কম। তাহলে যেখানে নেগেটিভ চার্জ বেশি স্টেবল হবে ওই হচ্ছে ভালো প্রোডাক্ট দেবে, মানে মেজর বা স্টেবল অ্যালডোল প্রোডাক্ট দেবে। তাই এক্ষেত্রে দেখো এইটা বেশি স্টেবল হওয়ার জন্য এই হচ্ছে এখানকার মানে এই অ্যাসিটালডিহাইডের আলফা হাইড্রোজেনটা ডিপ্রোটনেশন করবে, মানে এই প্রোডাক্টটা অ্যাকচুয়ালি মেজর প্রোডাক্ট হিসেবে কাজ করবে। দেখো এখান থেকে নেগেটিভ চার্জ প্রথমে আসবে, দিয়ে এখানে অ্যাটাক করে প্রোডাক্ট দেবে, এভাবে দেবে, তাই না, বুঝতে পেরেছো তো। তাই হচ্ছে এখানকার প্রোডাক্টটা হচ্ছে মেজর প্রোডাক্ট, আর এখানে যদি ডিপ্রোটনেশন করে নেগেটিভ চার্জটা আনস্টেবল, তাহলে ও অ্যাটাক করে যখন রিয়াকশান করবে স্টেবল প্রোডাক্ট দেবে না, বুঝতে পেরেছো। এগুলো এইখানে হয়তো আসবে না, মানে বোর্ডের পরীক্ষায় হয়তো শুধুমাত্র প্রোডাক্টটা লিখতে দেবে,
ঠিক আছে, তাও খেয়াল রাখবে কিভাবে প্রোডাক্ট লেখা আছে, না হলে তুমি তো দুটো প্রোডাক্ট তো হয়, তুমি তো এটা লিখে দেবে, যেটা আগে থাকবে সেটার থেকে তুমি সেটার সিওকে খুলে লিখবে আর দ্বিতীয়টার ক্ষেত্রে আলফা হাইড্রোজেনের সঙ্গে বন্ডিং করে দেবে। বাট অ্যাকচুয়ালি উল্টো থাকতে পারে না, খেয়াল রাখবে যে কোথা থেকে আলফা হাইড্রোজেন নেবো আর কোথা থেকে হচ্ছে বিটা হাইড্রোজেন নেবো, কখনো দিতে পারে কোশ্চেন, ঠিক আছে, খেয়াল রাখবে এটা। তো এটা ছিল মোটামুটি মিক্স অ্যালডোল কনডেনসেশন রিয়াকশন। আর হচ্ছে এর গুরুত্ব একটা রয়েছে, খুব ইম্পর্টেন্স রয়েছে এখানে, দুজনের ক্ষেত্রে আলফা হাইড্রোজেন ছিল বলে তাহলে মিক্স অ্যালডোল কনডেনসেশন রিয়াকশনের গুরুত্ব হেডিং দিয়ে দেবে। তার গুরুত্ব হচ্ছে যে দেখো এখানে দুজনের ক্ষেত্রে আলফা হাইড্রোজেন ছিল বলে এখানে 4টা প্রোডাক্ট পাওয়ার প্রবাবিলিটি ছিল। কিন্তু যদি এইরকম যদি এক্সাম্পল থাকে, ধরো একটাতে আলফা হাইড্রোজেন হয়তো নেই, একটা অ্যালডিহাইড নিলাম, আর একটাতে হয়তো আলফা হাইড্রোজেন রয়েছে, ধরো CH3CHO, এর হচ্ছে আলফা হাইড্রোজেন রয়েছে, এর আলফা হাইড্রোজেন নেই, তাহলে এই ক্ষেত্রে সবসময় কটা প্রোডাক্ট পাবো যদি অ্যালডোল কনডেনসেশন রিয়াকশন করে ডাইলিউট NaOH? স্যার এর ক্ষেত্রে সবসময়ের জন্য একটাই প্রোডাক্ট পাবো। দেখো এখানকার আলফা হাইড্রোজেনটাকে খুলে লেখো, তাহলে সবসময়ের জন্য এখানে স্যার একটাই প্রোডাক্ট পাবো। মানে এটা যদি লেখো HCOH, এইচটাকে একটু নিচে নামিয়ে দিলাম এই এইচটাকে, আর এখানে বন্ডিং হবে এই কার্বনের সঙ্গে, তাহলে CH2CHO, ঠিক আছে না? তাহলে এটাকে যদি সুন্দর করে লিখে এটা দাঁড়ায় এটা CH2, কারণ কার্বনের সঙ্গে দুটো হাইড্রোজেন রয়েছে, তাই CH2, তারপরে হচ্ছে OH, CH2CHO, এই প্রোডাক্ট। দেখো আর কোনো প্রবাবিলিটি নেই, এর আলফা হাইড্রোজেন তো নেই, এটাকে যে এদিকে রাখবো এটাকে যে এদিকে লিখবো এরকম প্রবাবিলিটি কিন্তু এখানে নেই, তাই না? সুতরাং এখানে বলতে পারি যে একটাই প্রোডাক্ট পাবো। এই সব ক্ষেত্রে কিন্তু মিক্স অ্যালডোল কনডেনসেশন রিয়াকশনের গুরুত্ব রয়েছে। তো যে কোনো একটা করে রাখবে, উদাহরণ দিতে পারে। তো আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড ফর্মালডিহাইড হতে পারে বা বেঞ্জালডিহাইডও হতে পারে, PHCHO, এটার সঙ্গে রিয়াকশন করে প্রোডাক্ট দিতে পারে, ঠিক আছে, খেয়াল থাকবে। এখানেও মিক্স অ্যালডোল কনডেনসেশন রিয়াকশন হতে পারে, তবে এক্ষেত্রে একটাতে যদি আলফা হাইড্রোজেন না থাকে তাহলে কিন্তু একটাই প্রোডাক্ট পাওয়া যাবে, এটা খেয়াল রাখবে। এটা গেল মিক্স অ্যালডোল কনডেনসেশন রিয়াকশন। এরপরে আমরা যাব অন্তঃআণবিক অ্যালডোল কনডেনসেশন রিয়াকশনে। অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন সম্বন্ধে তোমরা জানো, তোমাদের অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধনে কি বলা হয়েছিল যে স্যার যদি কোনো অণুর দুটি অংশের মধ্যে যদি হাইড্রোজেন বন্ডিং হয় তখন সেটাকে অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন বা হচ্ছে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং বলা হয়েছিল। এক্ষেত্রেও অ্যালডোল কনডেনসেশন রিয়াকশনের ক্ষেত্রেও ইন্ট্রামলিকুলার অ্যালডোল কনডেনসেশন রিয়াকশন হতে পারে। কীরকম? আমাদের রিকোয়ারমেন্ট কি ছিল? রিকোয়ারমেন্ট ছিল স্যার একটার হচ্ছে কার্বনিল কার্বন দরকার আর একটার হচ্ছে আলফা হাইড্রোজেন দরকার। এইটা তো আমাদের রিকোয়ারমেন্ট ছিল যে স্যার একটা যেন আলফা হাইড্রোজেন থাকে আর একটা যেন কার্বনিল কার্বন থাকে, দিলে আমার মোটামুটি আমার অ্যালডোলের প্রোডাক্টটা আমি পেয়ে যাব, এইটাই তো রিকোয়ারমেন্ট। এই জন্য দুটো ডিফারেন্ট আমরা অ্যালডিহাইড বা কিটোন নিয়েছিলাম। কিন্তু যদি বাবু এইরকম যদি কেস দাঁড়ায় যেখানে একটা অণুর মধ্যে, মন দিয়ে বুঝবে, একটা অণুর মধ্যে এই কার্বনিলও আছে আর আলফা হাইড্রোজেনও রয়েছে, তাহলে তারা নিজেদের মধ্যে ঘরে ঘরে রিয়াকশন করে অ্যালডোল প্রোডাক্ট দিয়ে দেবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে তোমাকে একটা এক্সাম্পল দেখাই, সেখানে তুমি বুঝতে পারবে, দেখবে যে রিকোয়ারমেন্টটা দুটো ডিফারেন্ট স্পিসিসের ক্ষেত্রে দরকার ছিল সেইটা কিন্তু একটা স্পিসিস মানে একটা অণু কিন্তু সেই রিকোয়ারমেন্টটা ফিল আপ করছে। ফর এক্সাম্পল 1,5 লিখে রাখবে, 1,5 ডাইকার্বনিল কম্পাউন্ড CARBONYL, এই ধরনের কম্পাউন্ড, বা হচ্ছে 1,6 ডাইকার্বনিল কম্পাউন্ড, মানে 1 এবং 6 পজিশনে যদি দুটো CO গ্রুপ থাকে, বা হচ্ছে 1 এবং 5 পজিশনে যদি দুটো CO গ্রুপ থাকে, সেই সব কম্পাউন্ডগুলো হচ্ছে ইন্ট্রামলিকুলার অ্যালডোল কনডেনসেশন রিয়াকশন করতে পারে। ফর এক্সাম্পল এরকম একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো CH3 CO CH2 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 CHO, এই যে কম্পাউন্ডটা 1 2 3 4 5 6, তাহলে দেখো নামকরণ করছি 1 2 3 4 5 6। দেখো 1 আর 5 পজিশনে দুটো CO গ্রুপ রয়েছে, অ্যালডিহাইডকে ভাঙলে কি দাঁড়ায়? CHO-কে এরকম দাঁড়ায়। তাহলে 1 2 3 4 5, তাহলে 1 আর 5 পজিশনে দেখো দুটো CO গ্রুপ রয়েছে, তাহলে 1,5 ডাইকার্বনিল কম্পাউন্ড, মানে এরা ইন্ট্রামলিকুলার অ্যালডোল কনডেনসেশন রিয়াকশন করবে। কিভাবে করবে সেটা আমি একটু দেখাচ্ছি। দেখো একে একটু সাজিয়ে লিখতে হবে, এইভাবে লিখছি CH3 CO CH2 CH2, তাহলে কটা হলো? এটা CH3 ছিল, তাহলে 6 নম্বর কার্বন, এটা 6 5
4 3 2 হচ্ছে CH2 আর 1 হচ্ছে CHO। এরকম করে জিনিসটা রয়েছে, CHO-কে এইরকম করে লিখছি, এরকম রয়েছে। তাহলে এটা হচ্ছে 3, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1 নম্বর কার্বন। এবার আমাদের সবসময় বলা হয়েছিল কি যে আলফা হচ্ছে একটা হচ্ছে আলফা থেকে হাইড্রোজেন যাবে, সেটা কার সঙ্গে বিক্রিয়া করবে, অন্য কার্বনিলের হচ্ছে সিওর সঙ্গে, সিওর কার্বনের সঙ্গে বিক্রিয়া করবে। হাইড্রোজেনটা হচ্ছে সিওর অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করবে। এবার এখানে দেখো এটাও আলফা হাইড্রোজেন, এখানেও আলফা হাইড্রোজেন রয়েছে আর এখানেও আলফা হাইড্রোজেন রয়েছে, কারণ ফাংশনাল গ্রুপের পাশের কার্বন হচ্ছে আলফা কার্বন আর তার সঙ্গে যুক্ত হাইড্রোজেনকে আলফা হাইড্রোজেন। তাহলে এটা ফাংশনাল গ্রুপের সাপেক্ষে এটাও আলফা, আবার এর সাপেক্ষে এটাও আলফা, আবার এর এই ফাংশনাল গ্রুপের সাপেক্ষে এটাও আলফা। এবার কোথা থেকে আলফা হাইড্রোজেন নেব, কারণ আলফা হাইড্রোজেন একটা দরকার আর একটা সিও গ্রুপ দরকার। দেখো আমি সেই যে টেকনিক বলেছি যে যেখানকার হচ্ছে মোস্ট অ্যাসিডিক হাইড্রোজেন আমি পাবো, বেশি আম্লিক হাইড্রোজেন পাবো, সেই হাইড্রোজেন হচ্ছে তোমার ওই আলফা হাইড্রোজেন হিসেবে কাজ করবে। তাহলে এখানে দেখো এই হাইড্রোজেনটা এখান থেকে রিমুভ যদি করি, এখানকার যে এই হাইড্রোজেনটা যদি রিমুভ করাই তাহলে এখানে একটা নেগেটিভ চার্জ তৈরি হবে, এখানকার হাইড্রোজেন যদি রিমুভ করায় এখানে নেগেটিভ চার্জ তৈরি হবে, এখানকার হাইড্রোজেন রিমুভ করালে একটা করে এইচ কমবে আর নেগেটিভ চার্জ তৈরি হবে। বুঝতে পারছো নিশ্চয়ই? তাহলে কোথাকার নেগেটিভ চার্জটা বেশি স্টেবল, সেখানকার যেখানকার নেগেটিভ চার্জটা বেশি স্টেবল হবে সেখানকার হাইড্রোজেনটাই রিমুভ হবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এটাই তো আগে বললাম মোস্ট অ্যাসিডিক প্রোটনের কাছে। তাহলে তুমি বলো এখানে কোন অ্যানায়নটা বেশি স্টেবল, এই 6 নম্বরে না 4 নম্বরে নাকি হচ্ছে 2 নম্বরে? তাহলে দেখো অ্যানায়নের স্টেবিলিটি এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যানায়ন, মানে এর সঙ্গে একটা কার্বন রয়েছে এবং তার সঙ্গে অ্যানায়নটা হচ্ছে রেজোনেন্সের মাধ্যমে স্টেবিলিটি গেইন করছে। এখানকারও স্টেবিলিটি গেইন করছে রেজোনেন্সের মাধ্যমে, কিন্তু এখানে আরও ইলেকট্রন ডোনেটিং গ্রুপ রয়েছে, মানে এই CH2 গুলো ইলেকট্রন পুশ করতে পারে, তাই হচ্ছে এই অ্যানায়নটা অতটা বেশি স্টেবল নয়। আর এখানে দেখো এও রেজোনেন্সে টেক পার্ট করতে পারে, বাট এখানেও কিন্তু এটা 2 ডিগ্রি বলতে পারো, মানে এর সঙ্গে দুটো কার্বন যুক্ত রয়েছে। দেখো এই নেগেটিভ চার্জের সঙ্গে দুটো কার্বন রয়েছে, তাও এখানেও তাহলে একটা ইলেকট্রন পুশ করছে, মানে এই অ্যানায়নটা অতটাও স্টেবল নয়, যদিও রেজোনেন্স করছে। তাহলে এই সব দুটো কার্বনে এই কার্বন আর হচ্ছে এই কার্বনের সঙ্গে দুটো করে কার্বন যুক্ত রয়েছে, বাট এই কার্বনের সঙ্গে একটা কার্বন যুক্ত রয়েছে। তাহলে এই কার্বনটা হচ্ছে যে অ্যানায়নটা ফর্মেশন করবে এখান থেকে CH3 থেকে যে অ্যানায়নটা ফর্ম করবে ওই অ্যানায়নটা হচ্ছে বেশি স্টেবল। কারণ বুঝতে পেরেছো তো, এটা হচ্ছে দুটো কার্বনের সঙ্গে যুক্ত রয়েছে, 2 ডিগ্রি অ্যানায়ন ভাবতে পারো, প্লাস রেজোনেন্স, এটাও 2 ডিগ্রি অ্যানায়ন প্লাস রেজোনেন্স, বাট এটা 1 ডিগ্রি অ্যানায়ন প্লাস রেজোনেন্স। তাহলে 1 ডিগ্রি অ্যানায়নের ডিগ্রি যত কমে তত হচ্ছে তার স্টেবিলিটি তত বেশি হয়। তাই হচ্ছে এখানকার অ্যানায়নটা আলফা, এখানকার হচ্ছে হাইড্রোজেনটা আলফা হাইড্রোজেন হিসেবে রিমুভ করে এখানে অ্যানায়ন ফর্মেশন করবে। বুঝতে পেরেছো কেন এখানকারটা ধরলাম? আচ্ছা, তাহলে এগুলো সব মুছে দিচ্ছি। ওকে, তাহলে আমরা সিস্টেম অনুযায়ী কি করি, সিস্টেম অনুযায়ী এইটা করি যে স্যার আলফা থেকে হাইড্রোজেন নিয়ে অন্য সিওর হচ্ছে অক্সিজেনে ট্রান্সফার করি। তাহলে এটা হচ্ছে আলফা, এটা আলফা হাইড্রোজেন হিসেবে কাজ করছে, তাহলে এটা নেব কোথায় দেব, অন্যটার সিওর অক্সিজেনে দেব, এখানে দিয়ে দিলাম। ঠিক আছে না? এবার আর কি করে, ওই আলফার কার্বনটা ওই কার্বনিলের কার্বনের সঙ্গে বন্ডিং করে, এই কার্বনের সঙ্গে বন্ডিং করবে। যদি একটু সুন্দর করে দেখাই তাহলে এরকম দাঁড়ায়, তাহলে এই রকম দাঁড়াবে, এই হাইড্রোজেনটা হচ্ছে এই অক্সিজেনের সঙ্গে স্যার যুক্ত হবে আর এই কার্বনটা হচ্ছে বন্ডিং করবে কার সঙ্গে, এই আলফা কার্বনের মানে এই কার্বনিল কার্বনের সঙ্গে। এটাই তো করেছি, আলফা হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেনের আর আলফা কার্বনের সঙ্গে কার্বনিলের কার্বনের, আলফা হাইড্রোজেনের সঙ্গে হচ্ছে কার্বনিল অক্সিজেনের আর আলফা কার্বনের সঙ্গে কার্বনিল কার্বনের, এই বন্ডিং হলো। এবার হচ্ছে এখানে লেখার টেকনিকটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখো টোটাল এখানে কত মেম্বার রিং তৈরি হবে বলো তো, 1 2 3 4 5টা, আর এখানে কার্বনের সঙ্গে যেহেতু বন্ডিং হচ্ছে তাহলে এটাও একটা রিং তৈরি হবে, তাহলে টোটাল 6টা রিং তৈরি হবে। এবার আমি এখান থেকে রিং লেখা শুরু করছি। CH2 এটা 6 নম্বর কার্বন, এরপরে তারপরে কি রয়েছে, 5 নম্বরে রয়েছে CO থাকবে, CO লিখে দিলে, তারপরে একটা CH2 থাকবে 4 নম্বরে, তাহলে এটা হচ্ছে 5 নম্বর, তারপরে 4 নম্বরে কি থাকবে, একটা হচ্ছে CH2 থাকবে, CH2 লিখে দিলে, 3 নম্বরে হচ্ছে একটা CH3 থাকবে, 3 নম্বরে হচ্ছে CH2 থাকবে, CH2 লিখলাম, এটা হচ্ছে 5 4, এটা 3 নম্বর কার্বন। আচ্ছা, 2 নম্বর কার্বনেও একটা CH2 থাকবে, 2 নম্বর কার্বনে একটা CH2,
আচ্ছা 1 নম্বর কার্বনে, এটা 2 নম্বর কার্বন ছিল, 1 নম্বর কার্বনে কি থাকবে? 1 নম্বর কার্বনে স্যার হচ্ছে একটা CH থাকবে, দেখো সি তার সঙ্গে এইচ থাকবে, এই যে CH তার সঙ্গে দেখো ওর সঙ্গে একটা এইচ এখান থেকে এসে যুক্ত হয়েছে, তাহলে CHOH হবে। তাহলে আমি সুন্দর করে যদি লিখি CHOH এরকম করে লিখতে পারি। দেখো এখানে এইচ তো এমনিতেই ছিল, আর একটা হাইড্রোজেন আলফা হাইড্রোজেন এসে এর সঙ্গে যুক্ত হয়েছে, তাহলে CHOH হয়ে গেছে, এতে ডবল বন্ড থাকবে না। আর এর 6 নম্বর কার্বনের সঙ্গে এর 1 নম্বর কার্বনের একটা নতুন বন্ধন তৈরি হবে, তাহলে 6 নম্বরের সঙ্গে 1 নম্বরের, এটা 1 নম্বর কার্বন, একটা বন্ধন তৈরি হবে, মানে 6 মেম্বার একটা রিং তৈরি হয়ে যাবে, তাই না? তাহলে এরপরে কি হবে? এরপরে তোমার যেহেতু হিট দেওয়া আছে এখানে জেনারেলি হচ্ছে ওয়াটার রিমুভ হয়ে যাবে, তাহলে হচ্ছে আলফা থেকে হাইড্রোজেন আর বিটা থেকে OH নির্গত হবে, তাহলে এটা হচ্ছে OH এখান থেকে চলে যাবে, আর এই আলফা থেকে হচ্ছে এটা আলফা, এখান থেকে একটা H যাবে, তাহলে এরকম করে বক্স কাটিং করে এখান থেকে জল বের করে দাও, তাহলে এখানে ডবল বন্ড তৈরি হয়ে যাবে। তাহলে দেখো এই রকম একটা জিনিস তৈরি হয়ে যাবে, এই জিনিসটা তৈরি হয়ে যাবে, দেখো। আর এইখান থেকে হাইড্রোজেন নিল, এখান থেকে কেন নিল না? কারণ এর সাপেক্ষে এটাই তো আলফা, তাই না? আর এখান থেকে হাইড্রোজেনটা নিলে তবে গিয়ে এখানকার যে মাইনাস তৈরি হবে রেজোনেন্স করবে এর সঙ্গে, তাই স্টেবল হবে নেগেটিভ চার্জটা, তাই হচ্ছে এখান থেকে অ্যানায়নটা নিল। তো এখানে বেসিক্যালি এটা ওই এলিমিনেশন মেকানিজম দিয়ে বলা হয়, বাট তুমি তো জানো আলফা থেকে এইচ আর বিটা থেকে ওই সবসময় না হবে, এটা খেয়াল রাখলে হবে। একটু ডিফিকাল্ট লাগছে, একটু হয়তো কমপ্লিকেটেড লাগছে, বাট একটু যদি সিস্টেমেটিক ওয়েতে করো তাহলে জিনিসটা বুঝতে পারবে। তো বোর্ডের জন্য যদি করতে চাও তাহলে ডিরেক্টলি এইটা মনে রাখবে, আর এই প্রোডাক্টটা হয় একটু মনে রেখে দেবে। আর যদি মেকানিজম ধরে ধরে করতে চাও করতে পারো, বাট মেন অ্যাডভান্স এইসব এক্সামের জন্য, যেই মেন অ্যাডভান্সের জন্য এগুলো খুব ইম্পর্টেন্ট, এই টাইপের প্রবলেম আসতে পারে। বোর্ডের জন্য অতটাও ইম্পর্টেন্ট নয়, জাস্ট একটু দেখে রাখবে, এরকম যদি দিয়ে দেয় ডিরেক্টলি তাহলে প্রোডাক্টটা এটা মনে রাখবে, একটু ডিরেক্টলি এটা দিয়ে দিতে পারে। আমি এক্সপ্লেন করলাম কিভাবে ফর্মেশন হয়, ঠিক আছে? এটা গেল ইন্ট্রামলিকুলার অ্যালডোল কন্ডেনসেশন রিয়াকশান, ঠিক আছে? নেক্সট হচ্ছে কিছু অ্যালডোলের বিশেষ বিক্রিয়া সম্বন্ধে একটু জানবো, দিলে ক্লেইজেন-স্মিথ রিয়াকশানটা জানবো। ক্লেইজেন-স্মিথ, আচ্ছা আগে আমি ক্লেইজেন-স্মিথ রিয়াকশানটা বলে দিই, তারপরে হচ্ছে কিছু বিশেষ বিক্রিয়া সম্বন্ধে বলবো। ক্লেইজেন-স্মিথ রিয়াকশানটা কিছুই নয়, সেটাও একটা মিক্স অ্যালডোল কন্ডেনসেশন রিয়াকশান অ্যাকচুয়ালি। সেখানে হচ্ছে আলফা হাইড্রোজেন বিহীন একটা অ্যালডিহাইড নিতে হবে, যেটা হচ্ছে বেঞ্জালডিহাইড, এরকম করে নেওয়া হলো। একটা আলফা হাইড্রোজেন বিহীন একটা অ্যালডিহাইড নিতে হবে, এটা হচ্ছে বেঞ্জালডিহাইড, খুলে লিখেছি CH3 বেঞ্জিন আর CHO খুলে লিখেছি। তার সঙ্গে তুমি যে কোনো অ্যালডিহাইড বা কিটোন নিতে পারো, তার জন্য অবশ্যই হচ্ছে আলফা হাইড্রোজেন থাকে। কিটোন মানে তো আলফা হাইড্রোজেন থাকবে, বাট অ্যালডিহাইডে নাও থাকতে পারে। তো যে অ্যালডিহাইড বা কিটোন নেবে সেটার জন্য আলফা হাইড্রোজেন থাকে অবশ্যই। তাহলে সবসময়ের জন্য বেঞ্জালডিহাইড তো থাকবে, এর নিচে নাম লিখে দেবে বেঞ্জালডিহাইড, তার সঙ্গে কোনো আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড বা কিটোন। আমি একটা অ্যালডিহাইড ধরে নিচ্ছি, ধরো অ্যাসিটালডিহাইড। এরা হচ্ছে বিক্রিয়া করে কি তৈরি করবে? সেই একই দেওয়া হবে, ডাইলুট NaOH দিয়ে দেওয়া হবে। এখানে কি তৈরি হবে? সেই একই রকম। তাহলে এখানকার হাইড্রোজেনটাকে খুলে নাও, তাহলে আলফা হাইড্রোজেন, এটা আলফা হাইড্রোজেনের সঙ্গে কার্বনিলের হচ্ছে অক্সিজেনের বন্ডিং হয়, আর আলফা কার্বনের সঙ্গে কার্বনিলের কার্বনের বন্ডিং হয়। তাহলে করে দাও, প্রোডাক্ট কি পাওয়া যাবে এখান থেকে? এই রিং করে দাও এখানে, তাহলে স্যার CH, এখানে হচ্ছে দেখো এই এইচটা এই অক্সিজেনে চলে এসছে, তাহলে CHOH, ঠিক আছে? আচ্ছা একটু উপরের দিকে লিখি, CHOH, আর কার্বনের সঙ্গে এই বন্ডিংটা হবে, তাহলে কার্বনের সঙ্গে হচ্ছে CH2, তার সঙ্গে হচ্ছে CHO, এটা হলো, এই হচ্ছে তোমার প্রোডাক্ট, ঠিক আছে? এবার প্রোডাক্ট এখনও এটা হচ্ছে অ্যালডোল প্রোডাক্ট হলো। সবসময় মনে রাখবে ক্লেইজেন-স্মিথ রিয়াকশানে NaOH দেওয়া থাকতে পারে, ডাইলুট NaOH দেওয়া থাকতে পারে, কিন্তু এখানে ডাইলুট NaOH এর প্রেজেন্সে অ্যাকচুয়ালি কনসেন্ট্রেটেড NaOH এখানে দেওয়া হয়। তো একটু কনসেন্ট্রেটেড NaOH যেহেতু এখানে থাকে, তাই এখানে সবসময়ের জন্য প্রোডাক্ট হিসাবে তোমার ওয়াটার এলিমিনেশনের মাধ্যমে যে ডবল বন্ড তৈরি হয় ওইটাই হচ্ছে তার মেজর প্রোডাক্ট। অর্থাৎ এখানে তোমাকে হিট না দেওয়া থাকলেও সবসময়ের জন্য মনে রাখবে এখানে এই ডবল বন্ড ফর্মেশনের মাধ্যমে যে প্রোডাক্টটা তৈরি হয়, অর্থাৎ ওয়াটার রিমুভালের মাধ্যমে যে প্রোডাক্টটা তৈরি হয় সেটাই হচ্ছে এখানকার মেজর প্রোডাক্ট, অর্থাৎ CH ডবল বন্ড CH CHO, এইটা হচ্ছে এখানকার মেজর প্রোডাক্ট। হিট না দেওয়া থাকলেও ক্লেইজেন-স্মিথ বিক্রিয়ার ক্ষেত্রে সবসময়ের জন্য মনে রাখবে যে ওয়াটার রিমুভালের মাধ্যমে এই ডবল বন্ড ফর্মেশন, অর্থাৎ আলফা বিটা আনস্যাচুরেটেড যে কম্পাউন্ডটা পাওয়া যায় সেটা হচ্ছে এখানকার প্রোডাক্ট। অ্যাকচুয়াল প্রোডাক্ট হচ্ছে এইটা, এখানে রেখে দেবে না। ক্লেইজেন-স্মিথে সবসময়ের জন্য এইটাই হচ্ছে মেজর প্রোডাক্ট, এইখানে রাখবে না বলে দিলাম, ঠিক আছে?
তাহলে ক্লেজেন স্মিথ রিয়াকশন আর কিছু নয়, বেঞ্জালডিহাইডের সঙ্গে যে কোনো আলফা হাইড্রোজেনযুক্ত অ্যালডিহাইড বা কিটোন, এখানে কিটোন থাকতে পারে, কিটোনের মতো রিয়াকশন করে দেবে, সেটা হচ্ছে তার মেজর প্রোডাক্ট। তাহলে এর নাম কি গো? এর নাম হচ্ছে সিনামালডিহাইড, নামটা লিখে রাখবে সিনামালডিহাইড, সিনামালডিহাইড, ঠিক আছে। তো এখানে যদি আরেকটা জারক পদার্থ দিয়ে দাও, ধরো পিসিসি, পিরিডিয়াম ক্লোরোক্রোমেট, তোমরা জানো CH ওকে জারিত করে দেয়, দিয়ে কার্বক্সিলিক অ্যাসিডে পরিণত করে দেয়, তাহলে কি তৈরি হয়ে যাবে? CH3CH ডবল বন্ড CH COOH হয়ে যাবে। এর নাম কি? এটা অ্যালডিহাইড ছিল বলে সিনামালডিহাইড হয়েছিল, এর নাম হচ্ছে সিনামিক অ্যাসিড। এইভাবেও কখনো কনভার্সন থাকতে পারে, ঠিক আছে। এটা গেল ক্লেজেন স্মিথ বিক্রিয়া। আর হচ্ছে দেখো অ্যালডিহাইড কিটোনের আর দুটো বিশেষ রিয়াকশান এটা বাকি রয়েছে, কিছু বিশেষ অ্যালডোল রিয়াকশান, কিছু বিশেষ নয়, দুটো এক্সট্রা রিয়াকশান রয়েছে, তোমাদের বইতে রয়েছে, বক্সের ভেতরে দেখবে এক্সট্রা রিয়াকশান রয়েছে। তো এটা অ্যাসিডও নিয়েছি, এটা ডিরেক্টলি মনে রাখবে, বোর্ডের জন্য ইম্পর্টেন্ট, এটা ডিরেক্টলি মনে রাখবে যে দু অণু হচ্ছে অ্যাসিটোন যদি রিয়াকশান করে, দু অণু নয় অ্যাকচুয়ালি, এখানে তোমাকে দিতে হবে 3 অণু অ্যাসিটোন, 3 অণু অ্যাসিটোনের প্রেজেন্সে, এরকম ডিরেক্টলি মনে রাখবে। কনসেন্ট্রেটেড H2SO যদি দেওয়া হয় তাহলে এই কম্পাউন্ডটা তৈরি করে বেঞ্জিন রিং আঁকবে, মানে একটা অ্যালিফেটিক কম্পাউন্ড থেকে দেখো অ্যারোমেটিক কম্পাউন্ড তৈরি হয়ে যাচ্ছে, বেঞ্জিন রিং তৈরি হয়ে যাচ্ছে, তো বেঞ্জিন রিং আঁকবে, দিয়ে অল্টারনেট করে এক একটা করে মিথাইল লাগিয়ে দেবে, এর নাম হচ্ছে মেসিটিলিন, ব্যাস এরকমই মনে রাখবে। আর হচ্ছে আবার যদি 3 অণু অ্যাসিটোন দেওয়া হয়, যদি HCl এর প্রেজেন্সে রিয়াকশন করা হয়, তাহলে হচ্ছে প্রথম একটা অ্যাসিটোন কি করবে, অন্য একটা অ্যাসিটোনের সঙ্গে বিক্রিয়া করবে, দিয়ে এই প্রোডাক্টটা তৈরি করবে। কিভাবে প্রোডাক্ট লিখবে ট্রিকটা দিচ্ছি দেখো, এই অ্যাসিটোনের সিওটাকে এরকম মুখোমুখি রাখবে, আর একটা অ্যাসিটোনের এই যে H2টাকে এরকম খুলে নেবে এইদিকে, আর CHটা এদিকে রাখলো, মানে এটা একটা CH3, তাকে দেখো এইভাবে H2CH করে লিখেছি আর কি, যাতে আমি জল বের করতে, জল সহজে বের করতে পারি। তাহলে এরকম করে বক্স করে এখান থেকে ওয়াটার বের করে দিলে, তাহলে ওয়াটার বেরিয়ে গেলে এখানে দেখো ডবল বন্ড তৈরি হয়ে যাবে, ডবল বন্ড তৈরি হয়ে গেছে, দিয়ে আর যেরকম ছিল সেরকম লাগিয়ে দিচ্ছি। এর নাম হচ্ছে মেসিটাইল অক্সাইড, ঠিক আছে, এটা লিখে রাখবে নামটা, এর নাম হচ্ছে মেসিটাইল অক্সাইড, এর নাম হচ্ছে মেসিটাইল অক্সাইড। দিয়ে যদি আবার যদি HCl দাও, এখানে আবার যদি HCl দাও, তাহলে আবার এই পাশে দেখো ফার্স্ট হচ্ছে এই দিকের দুটো হাইড্রোজেন খেয়ে এর সঙ্গে ডবল বন্ড করলো, এই দিকে দুটো হাইড্রোজেন এখনো বাকি আছে, তাহলে এই দিকে দুটো হাইড্রোজেন আবার একটা অ্যাসিটোন এইরকম যদি এইটাকে নিয়ে আবার এইরকম করে ঘুরিয়ে এরকম বসিয়ে দাও, তাহলে সেই সেম জিনিস করবে। এটা এখানে লিখেছি আর কি, এই যে দেখো এই পাশে দুটো হাইড্রোজেন বাকি রয়েছে, এই দুটোকে এমনি আগের মতো খুলে লিখছি, H2 করলাম আর একটা Hকে এরকম ধরো লিখলাম, তাহলে এই H2 আর ও বেরিয়ে গিয়ে এখানে আবার ডবল বন্ড তৈরি করবে, আর CH যেটা থাকবে, তাহলে তৈরি হবে কি, এখানে দুটো মিথাইল থাকলো, এটা CH থাকলো, তার সঙ্গে CO, তারপরে দেখো এর সঙ্গে CH থাকবে, দিয়ে ডবল বন্ড হবে C, দুটো মিথাইল, এগুলো সব মিথাইল, দেখো এই প্রোডাক্টটা ফর্মেশন হবে, ঠিক আছে। তো উপরটা ছিল মেসিটাইল অক্সাইড আর নিচেরটার নাম হবে ফোরন, এটার নাম হচ্ছে, এটা হচ্ছে মেসিটাইল অক্সাইড ছিল, এটার নাম হচ্ছে ফোরন কম্পাউন্ড, ঠিক আছে, এটা খেয়াল রাখবে। তো এটা বোর্ডের জন্য ইম্পর্টেন্ট, বোর্ডের পরীক্ষা কখনো দিতে পারে, ডিরেক্টলি এটা মনে রাখবে, ঠিক আছে, যে এইভাবে রিয়াকশন করে এই প্রোডাক্টটা তৈরি হবে, মেকানিজমটা জানতে হবে না, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি অ্যালডল এবং তার করেসপন্ডিং রিয়াকশানগুলো। আশা করি তোমরা জিনিসগুলো বুঝতে পেরেছো, অনেক ডিপ লেভেলে জিনিসগুলো পড়ানো হয়েছে, তবে তোমাদের সাজেস্ট করব মেকানিজমগুলো অবশ্যই একটু দেখে রাখবে, কারণ ইন ফিউচার যদি তোমরা কেমিস্ট্রি নিয়ে যদি কিছু করতে চাও বা অন্যান্য জায়গায় কেমিস্ট্রি যদি লাগে হায়ার লেভেলে একটু, এগুলো কিন্তু তোমাদের খুব হেল্প করবে। ইভেন গ্র্যাজুয়েশনে যারা পড়ছে, কেমিস্ট্রি অনার্স যারা পড়ছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসগুলো খুব কাজে লাগবে, তারাও যদি দেখে এই জিনিসগুলো খুব হেল্পফুল হবে তাদের, ঠিক আছে। বন্ধুদের মধ্যে শেয়ার করো, ভালো লাগলে লাইক করে দাও। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন, থ্যাংক ইউ, চলো বাই, নেক্সট লেকচারে দেখা হচ্ছে, বাই।